হ্যালো এভরিওয়ান, সবাই স্বাগত জানাচ্ছি আজকে আমাদের নিউটনের মেকানিক্সের নতুন একটা লেকচারে। আজকে আমরা যেটা করবো, আজকে আমরা জড়তার ভ্রামকের সবগুলো ম্যাথ শেষ করে ফেলা ট্রাই করবো এবং আমরা সাথে সাথে সিকিউ সলভ করা ট্রাই করবো। কেমন? আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেন ফেসবুক গ্রুপ আর এটা হচ্ছে আমাদের মেন ফেসবুক পেজ। তুমি যদি আমাদের মেন ফেসবুক গ্রুপে জয়েন না থাকো তাহলে জয়েন দিতে পারো, আর চাইলে ফেসবুক পেজে লাইক দিতে পারো। ওকে, তাহলে চলো আমরা শুরু করার চেষ্টা করি। আসো আমরা তাহলে প্রথমে একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি। দেখো আমাকে কি বলতেছে এখানে, 40 কেজি ভর এবং 0.20 মিটার ব্যাসার্ধের একটি বেলনাকার বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিক তলে গড়াতে থাকে। অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তার ভ্রামক কত হবে সেটা জিজ্ঞেস করছে, আর বস্তুটির গতিশক্তি কত হবে সেটা তোমাকে জিজ্ঞেস করছে। কেমন? চলো সলিউশন তোমাকে দেখাই দিয়ে আসো। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, কি বলছে এখানে, অনুভূমিক তলে। তাহলে অনুভূমিক তল মানে এই অনুভূমিক বরাবর একটা তল আছে। কেমন? তাহলে অনুভূমিক বরাবর একটা তল আছে তোমার কাছে। ধরা যাক অনুভূমিক তলটা হইতে পারে আমাদের এরকম। খেয়াল করে দেখো, আমাদের অনুভূমিক তলটা হইতে পারে এরকম। এটা একটা অনুভূমিক তল, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আমাদের একটা অনুভূমিক তল। আমি যদি এটাকে 3 ডাইমেনশনালি টাকতে চাই তাহলে যেটা করবো, এটাকে একটু এইভাবে বাড়াই দিব, মানে একটু জাস্ট ত্রিমাত্রিক বোঝানোর জন্য আর কি। আর এটাকে একটু এখানে বাড়াই দিব। ওকে, তাহলে চলো যোগ করে দিয়ে আসো। তাহলে এটা যোগ করে দিলাম। ওকে, এটা এখানে যোগ করে দিলাম, এটা এখানে যোগ করে দিলাম, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে একটা অনুভূমিক তল। এখন আমার কাছে এটা কি আছে, এখানে একটা বেলনাকার বস্তু আছে। দেখো বলছে একটা বেলনাকার বস্তু। বেলনাকার বস্তুটা আমরা সবাই চিনি, ওই যে আমরা রুটি বেলি না, রুটি বেলার মতো। তো বেলনাকার বস্তুটা ধর এখানে আছে। ধরা যাক আমাদের বেলনাকার বস্তু হচ্ছে আমাদের এইটা। কেমন? এটা হচ্ছে আমাদের বেলনাকার বস্তু। বেলনাকার বস্তুর এরকম সার্কুলার হয়ে থাকে কোণার দিকে। তাহলে চলো আমরা রাখার চেষ্টা করি এখানে একটু করে। ওকে, হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে এটার একটা অক্ষ থাকে, কিন্তু এটার অক্ষটা কোনটা? এটার অক্ষ যেটা তোমাকে দেখাই দিই আমি, এটার অক্ষ কিন্তু হচ্ছে এইটা। এই অক্ষের সাপেক্ষে কিন্তু সে কিন্তু রোটেশন করতেছে, তাই না? আর লাস্ট লেসনে কিন্তু আমরা শিখে আসছি যে বেলনের অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামক কত হয়ে থাকে, সেটা হয়ে থাকে কিন্তু হাফ mr²। কেমন? আচ্ছা, তাহলে এখানে আমরা যদি এখানে এইটার সাপেক্ষে সে কী করতেছে, এখানে রোটেশন করতেছে। তো এখানে যদি আইটা বের করার চেষ্টা করি, এই যে আই ইকুয়াল টু কত আসবে, হাফ, দেখো তোমাদেরকে শিখেছিলাম কিনা, mr²। যেখানে m ইকুয়াল টু দেওয়া আছে কত, 40 কেজি। দেখো প্রথম লাইনটাই বলছে 40 কেজি ভর এবং এত মিটার ব্যাসার্ধের। তাহলে আর ইকুয়াল টু দেওয়া আছে 0.20 মিটার। তারপর বলতেছে একটা বেলনাকার বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিক তলে গড়াচ্ছে। তাহলে এটার ভেলোসিটি দেওয়া আছে কতটুকু, 2 মিটার পার সেকেন্ড। অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলছে 1 নম্বরে। 1 নম্বরটা তো একদম সোজা, আই ইকুয়াল টু হাফ mr²। নিশ্চয়ই তোমাদেরকে এটা লাস্ট ক্লাসে আমি পড়াইছি যে একটা বেলনের এই অক্ষ বরাবর তোমার ঘূর্ণন কত হয়ে থাকে, হাফ mr² হয়ে থাকে, ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে কত আসবে, হাফ m কত হবে, m দেওয়া 40, আর দেওয়া তোমার কাছে এগুলো 0.2। ওগুলো একটু প্র্যাকটিস করবা, তাহলে দেখবো অটোমেটিক তোমার এগুলো মুখস্থ হয়ে গেছে। যদি আমি ভ্যালু বসাই দিই তাহলে দেখো 0.5 × 40 × 0.2², তাহলে আসবে 0.8। আসবে কতটুকু, 0.8 আসবে। দেখো 0.8 আসছে কেজি মিটার স্কোয়ার, mr²। কেমন? কেজি মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার চলে আসছে। আমি বক্স করে দিয়ে আসো। ওকে, বক্স করে দিলাম। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার, ঠিক আছে? পরেরটা যাই আসো আমরা 2 নম্বরে বলতেছে আমাকে বস্তুটির গতিশক্তি কত। এখন দেখো, যেহেতু সে একটা ঘূর্ণন মানে একটা সে রোটেশন করতেছে একটা অক্ষের সাপেক্ষে, তাহলে তার একটা কৌণিক গতিশক্তি থাকবে। আবার সে কিন্তু একটা রৈখিক ভেলোসিটিতে আগায় যাচ্ছে, গড়াতে থাকতেছে, মানে কি এই জিনিসটা কিন্তু একটা পার্টিকুলার ভেলোসিটিতে আগাচ্ছে। তাহলে এর কিন্তু আমাদের রৈখিক গতিশক্তিও থাকবে। তাহলে তার গতিশক্তি ইকুয়াল টু কত হবে, একে তার এখানে রৈখিক গতিশক্তি থাকবে, আবার সেই যেহেতু রোটেশন করতেছে তাহলে তার এখানে কৌণিক গতিশক্তিও থাকবে, হাফ i⍵² থাকবে। তো এখানে তুমি ভ্যালু বসাই দাও, তাহলে তুমি আনসার পেয়ে যাবা 1/2 m এখানে 40, v এখানে কত, v হচ্ছে তোমার কাছে বলছে 2 মিটার গড়াচ্ছে এটা, প্লাস হাফ আই কত, এখানে আই তুমি বের করছো এটা 0.8, আর ওমেগা মানে কত লিখতে পারো, v = ওমেগা আর। তাহলে ওমেগা মানে লিখতে পারি v/r। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি না যে ওমেগা মানে আমরা লিখতে পারি কত, v/r। তার মানে v হচ্ছে 2, আর হচ্ছে তোমার 0.2, তাহলে 2/0.2 ওমেগা²। তাহলে দেখো এখান থেকে তুমি কিন্তু গতিশক্তি ইকেটা আসলে পেয়ে যাবা। ইকে দেখো কত আসবে এখানে, 0.5 × 40 × 2² প্লাস 0.5 × 0.8 × 2/0.2 এটার স্কোয়ার আসবে 120। কত আসছে ইকের ভ্যালু, 120 জুল আসছে। তাহলে আমার কাছে এখানে কিন্তু আমাদের মোট গতিশক্তি কত আসছে, 120 জুল আসছে। আশা করি আমরা অঙ্কটা সবাই বুঝতে পারছি। আমি বক্স করে দিয়েছি জিনিসটাকে। তাহলে চলো এখানে আনসার লিখে দিয়ে আসো। ওকে,
যেহেতু এখানে আসলে সামনের দিকে আগাচ্ছে আবার একই সাথে ঘুরতেছেও, সো তোমাকে কিন্তু দোনোটা গতিশক্তি কাউন্ট করতে হবে। চলো নেক্সটে যাই। নেক্সটে বলতেছে আমাকে এবি ও সিডি অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধের অনুপাত কত। তাহলে এখানে একটা এবি অক্ষ দেওয়া আছে, যে অক্ষটা কিন্তু দণ্ডের দেখো L/2 অর্থাৎ মধ্যবিন্দু দিয়ে গেছে, আর আরেকটা হচ্ছে সিডি অক্ষ দেওয়া আছে যেটা হচ্ছে একদম প্রান্ত দিয়ে গেছে। তো এই দুটো অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধের অনুপাত জিজ্ঞেস করছে কত। খেয়াল করো চক্রগতির ব্যাসার্ধ আমরা কীভাবে বের করি, আমরা যদি তোমাকে একটু করে এখানে থিওরিটা দেখাই, আমরা সবাই জানি I = কত হয়ে থাকে m/k²। তাহলে আমরা যদি এখানে চক্রগতির ব্যাসার্ধ বের করতে চাই তাহলে আসবে I/m আসবে, আর এই জায়গায় কিন্তু এটা √ওভার হবে, তাই না? এই জায়গাটা √ওভার হবে। এখানে m তো কনস্ট্যান্ট, বাট এবি এর সাপেক্ষে তুমি একটা I পাবা, সিডি এর সাপেক্ষে তুমি একটা এই I পাবা। তাহলে এখানে আমরা যদি সলিউশন গ্রহণ করব তখন এখান থেকে আমরা k অফ একটা এবি পাবো। সেই ক্ষেত্রে এখানে কী হবে, √IB IAB, √of কত হবে এখানে, √of IAB হবে, ডিভাইডেড বাই আসবে এখানে m। এখন IAB কত সেটা আমরা সবাই জানি, IAB এটা কত সেটা সবাই আমরা জানি, ml² ডিভাইডেড বাই কত হয়ে থাকে বলতো, ml² ডিভাইডেড বাই হয়ে থাকে 12, ml² ডিভাইডেড বাই কত হবে, এটা 12 হবে মধ্যবিন্দুতে পাস হইলে। আর অক্ষ যদি কখনো বস্তুর প্রান্তবিন্দুতে পাস হয় অর্থাৎ সিডি সাপেক্ষে I কত হবে দেখো, সিডি সাপেক্ষে I কত হবে দেখো, ICD, সিডির সাপেক্ষে I = হবে ml² ডিভাইডেড বাই 3 হবে, কারণ এই যে একদম এক প্রান্ত দিয়ে অক্ষ অতিক্রম করতেছে, তাহলে ml² ডিভাইডেড বাই 3 হবে। তাহলে এখানে তুমি জাস্ট ভ্যালুগুলো বসাই দাও, IAB এখানে তুমি কত বসাবা, ml², এখানে আগে থেকে ট্যাম আসা আর এখানে ডিভাইডেড বাই 12 বসাইছো। তাহলে এখান থেকে দেখো তুমি m কিন্তু কাটাকাটি যাবে, তাহলে তোমার কাছে থাকবে l² ডিভাইডেড বাই 12 থাকবে, তোমার কাছে থাকবে l² ডিভাইডেড বাই কত থাকবে, এখানে 12 থাকবে, আর উপরে একটা রুট হবে, আমরা রুটের পরিবর্তে এখানে চাইলে 1/2 পাওয়ার এখানে দিতে পারি। ওকে, আর তুমি যদি এখানে k অফ সিডি বের করতে চাও তাহলে কত আসবে, এখানে ওই I এর জায়গায় জাস্ট I অফ সিডি বসবে, I অফ এবির জায়গায় জাস্ট I অফ সিডি বসবে, এখানে m বসবে আর এখানে √ওভার বসবে, ঠিক আছে? ওকে, তাহলে এখন I অফ সিডির ভ্যালু আসলে বসাই দাও, I অফ সিডি ভ্যালু কত, ml² ডিভাইডেড বাই 3, তাহলে এখানে বসাবা ml², এখানে একটা m আছে আগে থেকে আর এখানে 3 বসাই দিবা, তো এখানে √ওভার করে দাও। তারপর এখানে কত আসবে দেখো, l² ডিভাইডেড বাই 3 আসবে, l² ডিভাইডেড বাই 3 আসবে, আর এখানে কিন্তু অবভিয়াসলি √ওভার হয়ে যাবে। এখন আমাকে বলছে কি এখানে, এই যে তোমার এবি এবং সিডি অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধের অনুপাত। তাহলে আমি যদি এটাকে 1 নাম্বার বলি, এটাকে যদি আমি 2 নাম্বার বলি, তাহলে আসলে আমাকে 1 ডিভাইডেড বাই 2 করতে হবে। 1 ডিভাইডেড বাই যদি আমি 2 করি তাহলে আমি দেখো এখানে কী পাবো, আমি সেক্ষেত্রে এখানে পাবো k অফ এবি ডিভাইডেড বাই k অফ সিডি। খেয়াল করে দেখো এখানে কি আসবে, এখানে কিন্তু পুরোটার উপরে √ওভার থাকবে, কারণ দেখো পুরোটার উপর √ওভার কেন থাকবে, কারণ 1 নম্বরও √ওভার আছে, 2 নম্বরও √ওভার আছে। খেয়াল করো এখানে √ওভার আছে, এখানে √ওভার আছে। এখন আমি এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে l² কাটাকাটি যাবে, এটার নিচে থাকে, এটার সাথে ব্যস্ত অনুপাতিক সম্পর্ক হচ্ছে 12, তাহলে 12 থাকবে নিচে, 3 থাকবে উপরে। বাট তোমার এখানে যে √ওভার আছে, এই √ওভার এখানে √ওভার আছে, আমি √ওভারটাকে একসাথে এখানে দেখাই দিছি। তাহলে আসবে এটা 1/4, আর 1/4 কে √ওভার করলে কত থাকবে, 1/2 থাকবে। তাহলে বা এই দুটো অনুপাত কত হবে, তাহলে KAB = KCD অনুপাত হবে 1:2। তার মানে আমরা অনুপাতটা এখানে পেয়ে গেছি, ঠিক আছে? অনুপাতটা আমরা এখানে পেয়ে গেছি। আমি চলো এটাকে বক্স করে দিই, দাঁড়াও, বক্স করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার, ঠিক আছে? আশা করি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আসো, নেক্সট আমাদের বলতেছে খাড়া অবস্থায় রাখা একটি মিটার দণ্ড কাত হয়ে পড়ে যায়, দণ্ডটি কত কৌণিক বেগে ভূমিতে আঘাত করবে। আচ্ছা, এখানে এই অঙ্কটা করার জন্য আমাদের একটা কনসেপ্ট সম্পর্কে জানা লাগবে কাজ ক্ষমতা শক্তির। সেটা হচ্ছে একটা হচ্ছে ভার কেন্দ্রের সরণ আছে, একটা আছে গড় উচ্চতা আছে। এটা একটু সমাজে জানা লাগবে আমাদের, কেমন? এটা চলো আমি তোমাকে ডিসকাশন করে দিয়ে আসো। তাহলে আমরা চলো এখানে আলোচনা করব এই যে তোমার ভার কেন্দ্রের সরণ এবং ভার কেন্দ্রের সরণ, বা এটাকে আমরা গড় উচ্চতাও বলি, বা গড় তোমাদের আসলে কাজ ক্ষমতা শক্তিতে কাজে লাগে কুয়ার অঙ্কের ক্ষেত্রে। বা আর এবং আমরা জানবো তোমার হচ্ছে নর্মাল উচ্চতা নিয়ে। নর্মাল উচ্চতা কখন ইউজ করি, গড় উচ্চতা কখন ইউজ করি, চলো আমরা দেখার চেষ্টা করি। এই কনসেপ্টটা আমাদের একটু বোঝা দরকার আছে। ওকে, ভার কেন্দ্রের সরণ বা গড় উচ্চতা এবং নর্মাল উচ্চতা কখন হিসাব করি আমরা, এটা আমাদের বোঝা দরকার আছে। চলো আমি তোমাকে ক্লিয়ার করে দিয়ে আসো। ওকে, দেখো ধরো আমাদের এটা হচ্ছে আমাদের ভূমি, ধরো থেকে এটা হচ্ছে আমাদের একটা ভূমি, আর এখানে আমার কাছে ছোট একটা বস্তু আছে।
এখন এই ছোট বস্তু হিসেবে কী হতে পারে? এখন এই বস্তুটা ছোট হিসেবে কী হইতে পারে? বস্তুটা হইতে পারে একটা বল হইতে পারে, একটা পাথর হইতে পারে, ছোট একটা বল, ছোট একটা পাথর হইতে পারে। তাহলে এই বস্তুটা কীরকম? এমন হইতে পারে, এই যে তোমার এখানে দেখো, এটা একটা ছোট পাথর হইতে পারে বা বল হইতে পারে একটা, কেমন? তো তুমি ধরো এটাকে একটা পার্টিকুলার হাইটে তুলছো, ধরো একটা পার্টিকুলার এইচ হাইটে তুলছো এটাকে, ধরো একটা পার্টিকুলার এইচ হাইটে তুমি তুলছো। তাহলে এই ক্ষেত্রে তুমি কি গড় উচ্চতা হিসাব করবা বা ভারকেন্দ্র সরণ হিসাব করবা নাকি নর্মাল উচ্চতা হিসাব করবা? ধরে এই ক্ষেত্রে আসলে হয় কি, এই ক্ষেত্রে এই যে আমার যে ছোট পাথরটা সেটা অসংখ্য কণা দিয়ে গঠিত না? তো পাথরটা যেহেতু ছোট, তাহলে কণাগুলো খুব কাছাকাছি আছে। তাহলে চিন্তা করি এখানে যে কণা আছে, এখানে কণাগুলো যেগুলো আছে এগুলো আবার এখানেও তো আছে, তাই না? কণাগুলো ছোট ছোট কণা। তাহলে আমি বলতে পারি সবগুলা কণার সরণই কিন্তু একই পরিমাণে ঘটছে। খেয়াল করো, এই যে এখানে প্রতিটা পাথরের মধ্যে, পাথরটা তো অসংখ্য কণা দিয়ে গঠিত এবং কণাগুলো খুব কাছাকাছি আছে। কেন? পাথরটার আকার ছোট। এর ফলে যেটা হবে, এই কণাগুলোকে যখন তুমি একটা উচ্চতায় তুলবা, প্রতিটা কণায় মোটামুটি সমান উচ্চতায় কিন্তু কভার করছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা নর্মাল উচ্চতা দিয়ে ম্যাথগুলো আমরা করি। এই ক্ষেত্রে আমরা যদি কি বের করি, ইপি বের করি, আমরা এগুলো কিন্তু লিখে দিই এমজিএস। আর এইচ হচ্ছে এখানে কোনটা আমরা ইউজ করি? ওই নর্মাল হাইট আমরা ইউজ করে থাকি, মানে প্রশ্নে যে হাইটটা দেওয়া থাকে সেটাই আমরা ইউজ করি। নর্মাল হাইট আমরা ইউজ করে থাকি, মানে প্রশ্নে যে হাইটটা তোমাকে দেওয়া থাকে সেটাই আমরা ইউজ করি। কিন্তু চিন্তা করো এবার একটু করে, ধরো তোমার এখানে তুমি ঘুমিয়ে রাখছো আর তুমি এই জায়গায় একটা বিশাল একটা বস্তুকে রাখছো। এখন বিশাল বস্তু যে কোনো কিছু হইতে পারে, আমি দেখাবো কারা কারা হইতে পারে, আমি তোমায় দেখাবো। বিশাল বস্তু রাখলে কি হয় সেটা আমি দেখাচ্ছি। ধরো এই বিশাল বস্তুটাকে তুমি একটা পার্টিকুলার হাইট এখানে নিয়ে গেছো, তখন যে ঘটনাটা ঘটবে, ধরো এখানে আমি কিছু কণাকে তোমাকে দেখাচ্ছি। ধরো একটা কণা হচ্ছে কালো কণা, তারপরে ধরো তোমার হচ্ছে একটা কণা হচ্ছে, ধরো যাক এখানে নীল কণা, ধরো যাক একটা কণা হচ্ছে এখানে লাল কণা, ধরো যাক একটা কণা হচ্ছে এখানে তোমার সবুজ কণা। এখন এই কণাগুলো কিন্তু কন্টিনিউয়াসভাবে এই বস্তুটার মধ্যে চলাচল, মানে আমরা সবাই জানি কণা কিন্তু কখনো বসে থাকে না। যখন এই বস্তুর মধ্যে কি করা হয়, বাইরে থেকে একটা ভাইব্রেশন তৈরি করা হয়, বাইরে থেকে একটা আমরা তুমি ওই চিন্তা করে দেখো, ধরো একটা কাঠের খণ্ডের উপরে তুমি যদি বাইরে থেকে একটা মানে ধরো একটা যদি মানে তোমার হাত দিয়ে যদি এটা বাড়ি দাও, তাহলে এটা কি নড়ে উঠে না? তো কণাগুলো তখন কি হয়? কণাগুলো কি তখন এক জায়গায় থাকে না, কণাগুলো কিন্তু ছড়ায় ছিটে যায়। তো সেমভাবে ভাইব্রেশন কিন্তু বিভিন্নভাবে তৈরি হতে পারে। আমরা যে কথা বলতেছি, আমাদের কথার যে একটা এনার্জি আছে, শব্দ শক্তি আছে, সেটাও যখন আমার কোথায় এসে পড়ে, টেবিলের উপর গায়ে এসে পড়ে, তখন কণাগুলো কিন্তু আন্দোলিত হয় বা কণাগুলো কিন্তু ছোড়াছড়ি করে। তার মানে আমি বলতে পারবো না এটা যেখানে যে নীল কণাটা আছে আজীবন নীল কণাটা এই জায়গায় থাকবে, সেটা আমি বলতে পারবো না। আবার এখানে যে লাল কণাটা আছে আজীবন লাল কণাটা এখানেই থাকবে, সেটা আমি বলতে পারবো না। তো যখন আমি এটাকে একটা পার্টিকুলার হাইটে তুলবো, যখন এটাকে আমি একটা পার্টিকুলার হাইটে তুলবো, ধরো একটা পার্টিকুলার হাইটে আমি তুলছি, পার্টিকুলার হাইটে এই বস্তুটাকে আমি একটা পার্টিকুলার হাইটে তুলছি, ঠিক আছে? তো পার্টিকুলার হাইটে তুলে দেখো, তখন দেখা যাবে, ধরো যাক তখন দেখা যাবে কালো কণাটা তোমার এই জায়গায় চলে আসছে, দেখা যাবে তোমার লাল কণাটা তোমার তখন এই জায়গায় চলে গেছে, দেখা যাবে তোমার সবুজ কণাটা তোমার এই জায়গায় চলে আসছে, আবার দেখা যাবে তোমার কাছে এখানে তোমার নীল কণাটা এই জায়গায় চলে গেছে। তো তখন তুমি লক্ষ্য করে দেখো, এখন আমি যদি তোমাকে বলি যে ধরো তুমি এখানে কিসে একটা পার্টিকুলার হাইট তুলছো, ধরো যাক একটা পার্টিকুলার মানে এইচ পরিমাণ উচ্চতা তুমি এখানে তুলছো, তাহলে তখন এখানে খেয়াল করে দেখো, আমি যদি এই বস্তুটাকে যদি এইচ পরিমাণ উচ্চতায় তুলি, কণাগুলোর সরণ কি এইচ হয়েছে কিনা, কণাগুলোর সরণ কি এইচ হয়েছে কিনা খেয়াল করো। কালো কণা যদি সরণ বের করতে চাই, কালো কণার সরণ হচ্ছে কিন্তু এইটা। আবার নীল কণা যদি সরণ বের করতে চাই, নীল কণার সরণ হবে তোমার হচ্ছে এই দেখো, এখানে নীল কণার সরণ হবে তোমার কোথায়, নীল কণার সরণ হবে তোমার এটা। আবার যদি লাল কণার সরণ বের করতে চাই, লাল কণার সরণ হবে কিন্তু এটা। আবার যদি সবুজ কণার সরণ বের করতে চাই, সবুজ কণার সরণ হবে কিন্তু তোমার এই জিনিসটা, দেখো সবুজ কণার সরণ হবে তোমার এখানে এই জিনিসটা। তার মানে আমি দেখতেছি এখানে কেউ কোনোটা বড়, কোনোটা কিন্তু এখানে ছোট, তার মানে এখানে প্রতিটা সরণ কিন্তু সমান না। তাহলে এই ক্ষেত্রগুলোতে কি হিসাব করতে হয়? এইখানে এখন তুমি যদি প্রশ্ন করো, ভাই তাহলে এই যে ছোট পাথর ছিল এখানে কণাগুলোকে তাহলে চলাচল করতেছে না? হ্যাঁ, এখানেও চলাচল করতেছে, বাট বস্তুটা এতটাই ছোট বা ছোট পাথরগুলো এতটাই ছোট, তো এখানে যে কণাগুলো যে চলাচল করতেছে, আমি এগুলোকে একটা বিন্দু হিসেবে চিন্তা করতে পারি। এই বস্তুটাকে আমি একটা বিন্দু হিসেবে চিন্তা করতে পারি, বা একটা বিন্দু বস্তু হিসেবে চিন্তা করতে পারি। কেমন? বাস্তবে আসলে বিন্দু বস্তু কিছু হয় না। তারপরে আর কি ম্যাথমেটিক্যাল আমাদের সুবিধার জন্য আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আসলে এই বস্তুটা এতই ছোট, এটাকে আমরা চিন্তা করতে পারি এখানে কণাগুলো মোটামুটি ছোট জায়গায় চলাচল করতেছে এবং এটাকে একটা বিন্দু বস্তু হিসেবে আমি কল্পনা করতে পারি। বাট এই ক্ষেত্রে কিন্তু আমি এটাকে বিন্দু বস্তু হিসেবে কল্পনা করতে পারতেছি না, কারণ এই ক্ষেত্রে এটা অনেক বড় এবং এটা কিন্তু কণাগুলো বেশ দূরে দূরে ছড়াই ছিটে আছে এবং তারা প্রতিনিয়ত কিন্তু এখানে ভাইব্রেট হচ্ছে। তো তাদের কিন্তু সরণগুলো সেম না। সেই ক্ষেত্রে যেখানে সরণ সেম হবে না প্রতিটা কণার, সেই ক্ষেত্রে
আমরা এখানে তখন নর্মাল হাইট মানে আমি যখন এখানে ইপি ইকুয়াল টু লিখবো, ইপি ইকুয়াল টু যখন আমি এখানে লিখবো, ইপি ইকুয়াল টু যখন আমি এখানে লিখবো, ইপি ইকুয়াল টু যখন আমি লিখবো এমজিএইচ, আসলে এইচ লেখা যাবে না, এখানে এইচ প্রাইম লিখতে হবে। যে এইচ প্রাইম দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে, এইচ প্রাইম দ্বারা বোঝানো হচ্ছে ভার কেন্দ্রের সরণ বা গড় উচ্চতা। ঠিক আছে, এই পিগুলো তখন কি বোঝানো হচ্ছে, ভার কেন্দ্রের সরণ বা গড় উচ্চতা। এখন কোশ্চেন হচ্ছে মানে বুঝতেছো কিনা দেখো, কোন সময় কোনটা ইউজ করতে হবে দেখো, কোন সময় আমরা নর্মাল হাইট ইউজ করব আর কোন সময় আমরা ভার কেন্দ্রের সরণ বা গড় উচ্চতা ইউজ করব। আমি লিখে দিই বস্তুগুলো কার কার ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি। আমরা ইউজ করে থাকি ধরো তোমার যদি লাঠি হয়, লাঠি, তারপর তোমার যদি ইট হয়, যে কোনো বড় বস্তুর ক্ষেত্রে তো আমরা ইউজ করবোই। তারপরে যদি তোমার দণ্ড হয়, তারপরে যদি কুয়ার পানি হয়, তাহলে এইসব জায়গায় আমরা ভার কেন্দ্রের সরণ বা আমরা গড় উচ্চতা ইউজ করে থাকি। বুঝতে পারছো? আশা করি জিনিসটা সবাই এখানে বুঝতে পারছো। এখন কোয়েশ্চন হচ্ছে ভার কেন্দ্রের সরণটা কি, চলো সেটা আমি তোমাকে দেখানোর চেষ্টা করি। ভার কেন্দ্রের সরণ চলো আমি তোমাকে দেখানোর চেষ্টা করি। ধরো তোমার এটা হচ্ছে ভূমি, আর বুঝতে পারছো তো একটা জিনিস এটা ক্লিয়ার থাকতে হবে তোমাকে, কখন তুমি কোনটা ইউজ করবা সেই কনসেপ্ট বুঝতে, তুমি নর্মাল হাইট কখন ইউজ করবা আর ভার কেন্দ্রের সরণ বা উচ্চতা কখন ইউজ করবে এটা তোমাকে ক্লিয়ার থাকতে হবে। যদি ছোট বস্তু হয় তাহলে সেক্ষেত্রে আমরা নর্মাল হাইট ইউজ করবো, আর যদি আমার বড় বস্তু হয় বা এরকম আমি যে এক্সাম্পলগুলো তোমাকে দিচ্ছি সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে তোমার ভার কেন্দ্রের সরণ বা গড় উচ্চতা ইউজ করবো। এখন ভার কেন্দ্রের সরণ কীভাবে বের করে, ভার কেন্দ্রের সরণ মানে হচ্ছে আমি আদি অবস্থায় বস্তুটার ভারকেন্দ্র কোথায় আছে সেটা দেখব, আর পরবর্তী অবস্থায় ভারকেন্দ্র কোথায় আছে সেটা দেখব। এই ভারকেন্দ্র দুইটা যে মধ্যবর্তী হচ্ছে দূরত্ব বা মধ্যবর্তী যেখানে পথটা, এটাকে আমি কি বলবো, এটাকে আমি বলবো তোমার হচ্ছে ভারকেন্দ্রের সরণ। কেমন, বা আমরা এখানে বলবো এটাকে, এটা হচ্ছে আমাদের ভারকেন্দ্রের সরণ। তাহলে এটা হচ্ছে আমাদের ভারকেন্দ্রের সরণ। কেমন, তো এটাকে আমরা কি বলবো, মানে আমি দেখবো তাহলে হিসাব করে দেখবো আগে ভারকেন্দ্রটা কোথায় ছিল, বর্তমানে ভারকেন্দ্র কোন হাইটে আছে। মানে দেখো এভাবে হিসাব করি, ধরো আগে ভারকেন্দ্রটা এই হাইটে ছিল, বর্তমানে ভারকেন্দ্রটা এই হাইটে আছে, তাহলে আমাদের ভারকেন্দ্রের সরণ কোনটা হবে, যেটাকে আমি যদি ভারকেন্দ্রের সরণ বলি, ভারকেন্দ্রের সরণ ইকুয়ালটা হবে তোমার কাছে এখানে এই হাইট দুটা যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে ভারকেন্দ্রের সরণ। কেমন, এই যে আমি দেখবো আগে ভারকেন্দ্রটা কোন হাইটে ছিল, বর্তমানে ভারকেন্দ্রটা কোন হাইটে আছে, তাই এই দুই হাইটের মধ্যবর্তী যে দূরত্ব বা মধ্যবর্তী যেখানে আসলে পথটা, এটাই হচ্ছে আমাদের ভারকেন্দ্রের সরণ। কেমন, তাহলে ভারকেন্দ্রের সরণ জিনিসটা কি, ভারকেন্দ্রের সরণ হচ্ছে আগে ভারকেন্দ্রটা কোন হাইটে ছিল আর পরবর্তীতে ভারকেন্দ্রটা কোন হাইটে আছে, ওই দুই হাইটের যে মধ্যবর্তী পথটা সেটাই হচ্ছে কি বলতো ভারকেন্দ্রের সরণ। কেমন, আচ্ছা আরেকটা আছে গড় উচ্চতা। গড় উচ্চতাকে কীভাবে হিসাব করে জানো, গড় উচ্চতাকে কীভাবে হিসাব করে, ধরো তোমার এটা হচ্ছে ভূমি, তো এটা ধরা যাক আমার বস্তু, আর এরপরে ধরা যাক বস্তুটা আমার এখানে উঠছে। তো আমি তোমাকে বলি দেখো কীভাবে হিসাব করা হয়। দেখো এখানে দেখা হয় এটা একদম টপ ধরো এই টপ প্রান্ত হচ্ছে এটা, এই টপ প্রান্তটা হচ্ছে এটা। দেখা হয় এই টপ প্রান্তটা কতটুকু হাইট গেছে, এই টপ প্রান্তটা কতটুকু মানে উপরের প্রান্তটা কতটুকু হাইট গেছে সেটা হিসাব করা হয়, উপরের প্রান্ত কতটুকু গেছে সেটা হিসাব করা হয়। আবার একই সাথে একদম যে ডাউন প্রান্ত বা নিচের প্রান্ত, একদম যে নিচের প্রান্ত ধরো এটা কতটুকু হাইট অতিক্রম করছে পথ সেটা হিসাব করা হয়, এটা কতটুকু হাইট অতিক্রম করছে সেটা হিসাব করা হয়। ঠিক আছে, সেটা হিসাব করা হবে, অর্থাৎ আমাদের এখানে এই হাইটটা হিসাব করা হবে, এই হাইটটা হিসাব করা হবে। ওকে, তার মানে উপরের প্রান্তে কতটুকু গেল প্লাস নিচের প্রান্তে কতটুকু গেল, এটাকে আমি বলতে পারি এইচ আপ, উপরের প্রান্তে কতটুকু গেল এটাকে আমি বলতে পারি এইচ ডাউন, নিচের প্রান্তে কতটুকু গেল। তো গড় উচ্চতা মানে কি, কোনো একটা কিছু গড় করা, এটা হচ্ছে গড় করা। আমরা কি পাবো এখান থেকে, আমরা পাবো এখানে এইচ আপ মানে উপরের প্রান্তে কতটুকু গেল আর নিচের প্রান্তে কতটুকু গেল। আর গড় করা মানে কি বলতো, গড় করা কোনো কিছুর গড় করা মানে কি, অ্যাভারেজ করা মানে কি 2 দিয়ে ভাগ করে দেওয়া, কারণ এখানে দুটো উচ্চতা তুমি হিসাব করতেছো। তাহলে আমাদের গড় উচ্চতাকে এভাবে হিসাব করা হয় যে আমাদের উপরের প্রান্ত কতটুকু গেল আর আমাদের নিচের প্রান্ত কতটুকু গেল, এভাবে করে হিসাব করা হয়। বুঝতে পারছো জিনিসটা, আশা করি জিনিসটা সবার কাছে এখানে ক্লিয়ার। তো এখানের মধ্যে এখন পরবর্তী হিসাব করে দেখা গেছে আসলে ম্যাথমেটিক্যালি ভারকেন্দ্রের সরণের ভ্যালু আসলে যা আসে গড় উচ্চতার ভ্যালু ঠিক তাই আসে। অর্থাৎ তুমি যে কোনো একটা দিয়ে করলেই হয়, যে তোমার এখানে ভারকেন্দ্রের সরণ যতটুকু আসে গড় উচ্চতা ঠিক ততটুকুই আসে, মানে ক্যালকুলেশনে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে দেখা গেছে আর কি। সো তোমার সুবিধা অনুযায়ী তুমি ভারকেন্দ্রের সরণ দিয়েও ম্যাথ করতে পারো, তুমি গড় উচ্চতা দিয়েও ম্যাথ করতে পারো। বুঝতে পারছো, তোমাকে একটা ইউজ করলে হয় আর কি। তাহলে আমরা আরেকবার যদি রিপিট করি, ভারকেন্দ্রের সরণ জিনিসটা কি, ওই ভারকেন্দ্র দুইটার হাইটের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলতেছি ভারকেন্দ্রের সরণ,
আর আমাদের গড় উচ্চতা মানে হচ্ছে উপরের প্রান্ত কতটুকু গেল প্লাস নিচের প্রান্ত কতটুকু গেল, এই দুইটার যোগফলকে আমরা যদি অ্যাভারেজ করি অর্থাৎ 2 দিয়ে ভাগ করি, তাহলে যে জিনিসটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের গড় উচ্চতা। ঠিক আছে, আর কোন সময় কোনটা ইউজ করতে হবে সেটা আমি তোমাকে আগে লিখে দিচ্ছি এখানে। তাহলে চলো আমরা এই ম্যাথটাতে ফেরত চলে যাই। এটা কিন্তু একটা কাজ ক্ষমতা শক্তির পড়া। দেখো এখানে আমাকে বলতেছে কি, খাড়া অবস্থায় রাখা একটা মিটার দণ্ড, মিটার দণ্ড মানে যার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। তো একটা দণ্ড কাত হয়ে পড়ে যায়, দণ্ডটি কত কৌণিক বেগে ভূমিতে আঘাত করবে। তাহলে খেয়াল করো, সলিউশন যদি আমি এখানে করতে চাই, খেয়াল করো, এটা ধরো তোমার ভূমি, আর এখানে ধরো তোমার মিটার দণ্ডটা রাখা আছে, ধরো মিটার দণ্ডটা এখানে রাখা আছে, যেটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এটা হচ্ছে আমাদের মিটার দণ্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি মিটার দণ্ড। ওকে, তাহলে আমরা যে কাজটা এখানে করতে পারি, এখানে দেখো এটা কি, সেখানে কাত হয়ে পড়ে যায় মানে কি, কাত হয়ে পড়ে যায় মানে হচ্ছে এই বিন্দুটার রেসপেক্টে এই প্রান্তটা নড়তেছে না, এটা কিন্তু এভাবে করে পড়ে যাবে, এভাবে করে রোটেশন হবে বা পড়ে যাবে। তো এটা যখন পড়ে যাবে ভূমিতে পড়ে গেলে তাহলে তখন অবস্থাটা কি হবে, ভূমিতে পড়ে গেলে তখন তার অবস্থাটা হবে এরকম, এই চিৎপটাং হয়ে পড়ে গেছে। বাট কোয়েশ্চনটা জিজ্ঞেস করছে তোমাকে, যখন সে ভূমিতে আঘাত করবে তখন সেখানে কত কৌণিক বেগ নিয়ে আঘাত করবে সেটা তোমাকে জিজ্ঞেস করছে। কোয়েশ্চনটা বুঝতে পারছো কিনা দেখো, যে তোমাকে বলতেছে এটা একটা মিটার দণ্ড, সেটা কাত হয়ে পড়ে গেছে, কাত হয়ে পড়ে যাওয়া মানে সে যেখানে ছিল এভাবে ঠাস করে যাচ্ছে, এভাবে পড়ে গেছে। তো দণ্ডটি কত কৌণিক বেগে ভূমিতে আঘাত করবে, এই ওমেগাটা কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। এখন বুঝতেই পারতেছো এখানে আমাদের এখানে যে বিভব শক্তিটা ছিল এটার, সেই বিভব শক্তিটা কিন্তু এখানে কৌণিক গতিশক্তিতে কনভার্ট হয়েছে, তাই না? তার কারণেই তো কি হচ্ছে, এটা একটা জিনিস তুমি রোটেশন করে দেখো, চিন্তা করে দেখো এইখানে এই দণ্ডটা কোন অক্ষের সাপেক্ষে ঘুরতেছে বা কোন বিন্দুর রেসপেক্টে ঘুরতেছে, এই বিন্দুর এই 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 দেখো একটা জিনিস চিন্তা করো, এই অক্ষরে এই দণ্ডটা কিন্তু এই জায়গা থেকে কিন্তু পরিবর্তন হয়নি, এই জায়গায় স্থির অবস্থায় ছিল, জাস্ট এটা কাত হয়ে ভাবে পড়ে গেছে। তার মানে আমি বলতে পারি না এটার সাপেক্ষে ঘুরতেছে, অর্থাৎ আমার এইটা হচ্ছে আমাদের অক্ষ, ঘূর্ণন অক্ষ। আমি বলতে পারি এই যে কালো দাগটা দেখতেছো সেটাকে আমি কি বলতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে ঘূর্ণন অক্ষ। ঘূর্ণন অক্ষর আরেকটা পরিচয় হতে পারে এরকম, যে এটাকে আমি বলতে পারি এটা এই বিন্দু রেসপেক্টে ঘুরতেছে, তাহলে এটাকে আমি ঘূর্ণন বিন্দু বলতে পারি। ঘূর্ণন বিন্দু দিয়ে যে রেখাটা অতিক্রম করে বা যে অক্ষরটা অতিক্রম করে তাকে আমি বলতে পারি ঘূর্ণন অক্ষ। এটা হচ্ছে আমাদের ঘূর্ণন অক্ষ। তাহলে এটার রেসপেক্ট হচ্ছে আমাদের কি হচ্ছে, এই দণ্ডটি ভাবে কাত হয়ে পড়ে গেছে। তাহলে এটা যখন দাঁড়ানো অবস্থায় ছিল তার একটা কি ছিল, তার একটা বিভব শক্তি ছিল। তো তার এই বিভব শক্তিটা কিসে পরিণত হয়েছে, এখানে কৌণিক গতিশক্তিতে পরিণত হয়েছে। কেমন, কারণ এটা এভাবে এই বিভব শক্তিটা কৌণিক গতিশক্তিতে পরিণত হয়ে ঠাস করে কিন্তু এখানে আঘাত করছে। ঠিক আছে, আচ্ছা এখন কোয়েশ্চেন হচ্ছে, আমরা এখানে যখন তোমার হচ্ছে যে জিনিসপত্র হিসাব করতে যাবো, দেখো এই দণ্ডের দৈর্ঘ্য কিন্তু হচ্ছে এল, এই দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে আমাকে বলতে পারো এখানে আই কত হবে, এখানে আই কিন্তু হবে এম এল স্কোয়ার ডিভাইডেড বাই কিন্তু হবে 3, এম এল স্কোয়ার ডিভাইডেড বাই কিন্তু হবে 3। কেন, কারণ এই যে দেখো এটা যদি দণ্ড হয়, দণ্ডের এক প্রান্তগামী অক্ষের সাপেক্ষে তুমি জড়তার ভ্রমণ বের করতেছো, দণ্ডের এক প্রান্তগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমণ বের করতেছো, সেটা কত হয়ে থাকে, এম এল স্কোয়ার বাই 3 হয়ে থাকে, কারণ এটার সাপেক্ষে হচ্ছে দণ্ডটা ঘুরতেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আই ইকুয়াল টু হবে এম এল স্কোয়ার বাই 3। তাহলে আমি এখানে বলতে পারি যে দণ্ডের যে বিভব শক্তি আছে, দণ্ডের বিভব শক্তি সেই জিনিসটা কিন্তু আমার কোথায় পরিণত হচ্ছে, সেই জিনিসটা আমার পরিণত হচ্ছে এখানে কৌণিক গতিশক্তিতে, সেই জিনিসটা আমার পরিণত হচ্ছে কৌণিক গতিশক্তিতে। এইবার বিভব শক্তি হিসাব করার সময় তুমি সবাই জানি আমরা এখানে এমজিএইচ ইউজ করি, বাট এই এইচটা কি নর্মাল হাইট বসাবো নাকি গড় উচ্চতা বসাবো নাকি ভারকেন্দ্রের সরণ বসাবো? এখানে দেখো আমি তোমাকে বলছি কোন সময় কোনটা ইউজ করবা, যদি লাঠি থাকে, ইট থাকে, দণ্ড থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু ভারকেন্দ্র সরণ বা গড় উচ্চতা ইউজ করবা, কারণ বস্তুটা হচ্ছে বড়। এখানে দেখো, এখানে একটা জিনিস দেখো, এইখানে যে কণাটা আছে, এই জায়গায় যে কণাটা আছে তার সরণ কিন্তু অনেক বেশি করছে, তার সরণ করছে এখান থেকে একদম সে দেখো নিচে নেমে গেছে, এখানে চলে আসছে, তার সরণ করছে বেশি। বাট এখানে যে কণাটা আছে তার সরণ কিন্তু করছে এই এতটুকু। চিন্তা করে এখানে কিন্তু তোমার অবশ্যই কি ইউজ করতে হবে, ভারকেন্দ্রের সরণ বা গড় উচ্চতা, কারণ এখানে যে কণাটা আছে, এই যে উপরে যে কণাটা আছে তার সরণ করছে কিন্তু এতটুকু, কারণ উপরের কণাটা কিন্তু এই জায়গায় চলে আসবে। বাট চিন্তা করো তো এখানে যে কণাটা আছে তার সরণ করছে কতটুকু, সে আগে ছিল এই হাইটে, এখন সে কোথায় চলে আসছে, এখন সে চলে আসছে হচ্ছে এখানে। তাহলে তার অতিক্রান্ত উচ্চতা কিন্তু তোমার এটা, তাহলে এখানে কিন্তু এক একটা বিন্দুর উচ্চতা কিন্তু অতিক্রান্ত উচ্চতা এক একটা হচ্ছে। তাই আমি তোমাকে আগেই অ্যাডভান্স এত পরীক্ষা তুমি এত হিসাব নিকাশ করতে পারবে না। তুমি যেই মুহূর্তে এখানে দণ্ড দেখছো তুমি বুঝে যাবো এখানে এইচ বলতে আসলে কোনটা বুঝবো আমরা, এখানে এইচ বলতে আমরা বুঝবো এখানে আমাদের গড় উচ্চতা বা ভারকেন্দ্রের সরণ। বুঝতে পারছো, যেন এইচ প্রাইম দিলাম। তারপর এখানে কৌণিক গতিশক্তি কত, হাফ আই ওমেগা স্কোয়ার। ক্লিয়ার কিনা দেখো। এখন তাহলে আমাদের এখানে তাহলে আমি ভারকেন্দ্রের সরণও করতে পারি, তাহলে আমি গড় উচ্চতা হিসাব করতে পারি। চলো আমি তোমাকে দোনোটা দিয়ে বের করে দেখাই আসো। ধরো অ্যাট ফার্স্ট যদি আমি ভারকেন্দ্রের সরণ বের করতে চাই তাহলে কত আসবে দেখো, ভারকেন্দ্রের সরণ এটা যদি বের করতে চাই তাহলে কত আসবে দেখো।
দেখো আগে ভারকেন্দ্রটা এখানে ছিল, আগে ভারকেন্দ্র এখানে ছিল, এখন ভারকেন্দ্র কোথায় আছে? ভারকেন্দ্র যখন দণ্ডটা পড়ে গেছে তখন এখন ভারকেন্দ্র এখানে আছে। তো যদিও এটা ভূমি থেকে সামান্য উপরে আছে, বাট আমি এই দণ্ডের যে একদম এই মাথাটা বা প্রস্থটা এটাকে আমি জিরোর কাছাকাছি ধরে নিতে পারি এই ভারকেন্দ্রটা ভূমির সাথে লেগেই আছে, যদিও সামান্য উপরে আছে, এই ভূমি থেকে সামান্য উপরে, বাট আমি দণ্ডের প্রস্থটাকে নেগলিজিবল ধরে নিয়ে, আমাকে তো দণ্ডের প্রস্থ দেওয়া নেই, দণ্ডের প্রস্থ দেওয়া থাকলে এটা কি হতো, ভূমি থেকে ওই এত বাই 2 উপরে থাকতো, দণ্ডের প্রস্থ ডিভাইডেড বাই 2, বাট এখানে দণ্ডের প্রস্থ দেওয়া নেই, তাই আমি নেগলিজিবল ধরে নিব এটাকে, আর ধরে নিব ভারকেন্দ্রটা একদম ভূমির সাথে লাগানো অবস্থায় আছে। আর তখন কি হবে, আগে আমার ভারকেন্দ্রটা দেখো কোথায় ছিল, আমার ভারকেন্দ্র ছিল এই হাইটে, আর এখন ভারকেন্দ্র কোথায় আছে, এখানে একদম ভূমির হাইটে। তাহলে এখানে আসলে গড় উচ্চতা কোনটা হবে, ভারকেন্দ্রের সরণ কোনটা হবে, ভারকেন্দ্রের সরণ হবে এতটুকু, এতটুকু হবে ভারকেন্দ্রের সরণ, বুঝতে পারছো? এতটুকু হবে ভারকেন্দ্রের সরণ। সেটা কোনটা হবে বলো তো একটা জিনিস, এটা কিন্তু দেখো এই যে ভারকেন্দ্র কোথায় থাকে, যে কোনো একটা বস্তুর মধ্যবিন্দুতে থাকে, যদি এটা সুষম বস্তু হয়, এটা একটা সুষম বস্তু, সুষম স্ট্রাকচার। বা সুষম স্ট্রাকচার বলতে কি বোঝাচ্ছেন, এই যে যাদের পারফেক্ট শেপ আছে, যেমন দণ্ড, বৃত্ত, আয়তাকার ক্ষেত্র, এর হচ্ছে সুষম বস্তু। বাট দেখো এটা কিন্তু সুষম বস্তু না, এখানে কিন্তু ভর যেদিকে বেশি সেদিকে ভারকেন্দ্র থাকবে, আর সুষম বস্তু হলে একদম ভারকেন্দ্রটা মাঝ বরাবর থাকে। তাহলে এখানে মাঝ বরাবর মানে কি, এটা L/2 উচ্চতায় আছে, পুরোটা যদি L হয়ে থাকে তাহলে এটা হচ্ছে L/2 হবে, তাহলে এই উচ্চতা হচ্ছে L/2, তাহলে ভারকেন্দ্রের সরণ কতটুকু হবে এখানে আসলে বলো তো, ভারকেন্দ্রের সরণ হবে কিন্তু L/2 হবে, অর্থাৎ এখানে কত, L মানে তোমার এখানে 1 মিটার বলছে, 1/2 হবে, 1/2 মিটার, কারণ বলছে একটা মিটার দণ্ড, তাহলে এখানে L ইকুয়াল টু কত, L ইকুয়াল টু হচ্ছে 1 মিটার, বুঝতে পারছো? আচ্ছা তুমি চাইলে এটা গড় উচ্চতা দিয়েও করতে পারো, আর ভারকেন্দ্রের সরণকে আমরা H প্রাইম দিয়ে প্রকাশ করছি, দেখবে গড় উচ্চতা দিয়ে করলো L/2, এই 1/2 এটাই আসতেছে। তুমি যদি গড় উচ্চতা বের করতা, গড় উচ্চতা মানে কি, গড় উচ্চতা মানে হচ্ছে যে উপরের প্রান্ত কতটুকু পথ অতিক্রম করছে, খেয়াল করে দেখো এখানে যে উপরের প্রান্ত কোনটা, উপরের প্রান্ত হচ্ছে আমাদের এইটা, তো এটা কতটুকু পথ অতিক্রম করছে, L পরিমাণ পথ অতিক্রম করছে না, কারণ এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে L, তাহলে উপরের প্রান্ত অতিক্রম করছে L পরিমাণ দৈর্ঘ্য। তাহলে এইসব যদি আমরা এখানে করার চেষ্টা করি, যদি এটাকে আমি H প্রাইম লিখে দিই, যদি এটাকে আমি H প্রাইম লিখি, তাহলে আমাদের এই চাপ কত, এখানে উপরের প্রান্ত অতিক্রম করছে L পরিমাণ দূরত্ব, নিচের প্রান্ত অতিক্রম করছে 0 পরিমাণ উচ্চতা, কারণ নিচের প্রান্তটা আগে গ্রাউন্ডে ছিল, এখনো গ্রাউন্ডেই আছে, তাহলে সে অতিক্রম করছে এই 0 পরিমাণ উচ্চতা, এটাকে 2 করে দাও, তাহলে কত আসবে, L/2 আসছে, আর এখানে আসছে L হচ্ছে 1/2 মিটার। তো তুমি এই জন্য আমি বললাম ম্যাথমেটিক্যালি দেখা গেছে ভারকেন্দ্রের সরণের ভ্যালু যা আসবে গড় উচ্চতার ভ্যালু ঠিক তাই আসবে। ওকে, তাহলে আমরা এতটুকু সবাই বুঝতে পারলাম, তাহলে চলো আমরা এরপরে চলে যাই, আসো সরি, ওকে, তাহলে চলো আমরা ম্যাথে আগে আসো এখানে। হ্যাঁ, তাহলে আমরা এখানে এবারে খেয়াল করে দেখো আমরা তাহলে কি লিখতে পারি, আমাদের এখানে এই mgh থাকুক, হাফ I থাকুক, I মানে কত এখানে ml²/3, ml²/3 কেন, কারণ এক প্রান্তগামী ওই অক্ষের সাপেক্ষে তুমি জড়তার ভ্রামক বের করতেছো, বোথ সাইড থেকে তুমি কাটাকাটি করে দিতে পারো, G হচ্ছে তোমার 9.8, H প্রাইম হচ্ছে তোমার 0.5, এখানে আসবে কত 1/6 হয়ে যাবে, এটা কাটাকাটি করে দিছো, L হচ্ছে তোমার 1² আর ওমেগা² আছে, এই জায়গা থেকে তুমি কি বের করে ফেলো, ওমেগাটা বের করে ফেলো, এই জায়গা থেকে তুমি কি বের করে ফেলো, ওমেগা, এটা বের করে ফেলো, কত আসবে দেখো, এটা আসবে 9.8 × 0.5 × 6 √ হয়ে যাবে, তাহলে আসছে তোমার 5.422 রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে তোমার এখানে আনসার, ঠিক আছে, রেডিয়ান পার সেকেন্ড, এই জিনিসটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার, বক্স করে দিয়েছি আমরা এখানে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার, আশা করি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাবো, আসো, এই অঙ্কটাতে ক্লিয়ার, তাই এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট ম্যাথ আছে। নেক্সট অঙ্কে দেখো, একটি বর্গাকার পাতের দৈর্ঘ্য হচ্ছে তোমার এখানে কত, পাতের মধ্যবিন্দু দিয়ে এবং তলের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করো। তাহলে আমাকে বলতেছে এটা বর্গাকার পাতের দৈর্ঘ্য, সেটা হচ্ছে আমাদের এখানে কেমন, তো এরপরে বলতেছে পাতের মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করো। তো আমি তোমাকে দেখাই, আসো তাহলে সলিউশন করে দিই, এখানে আসো। এই যে 3 ডাইমেনশনাল রাখতে যদি চাই আমরা, তাহলে আমাদের বর্গাকার পাতটা কিরকম হবে, এখানে বর্গাকার পাত হবে আমাদের এরকম, দেখো এটা দিলাম, তাহলে বর্গাকার মানে কি সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান, একটু 3 ডাইমেনশনাল লাগার জন্য আমরা এইভাবে আঁকতে পারি, দেখো আমরা এইভাবে করতে পারি, এটাকে একটু রোটেশন করাই দিই 1 সেকেন্ড, হ্যাঁ এটা বাঁকা হয়ে যাচ্ছে কেন, যাই হোক, ওকে আমি এভাবে মিলাই দিয়ে, আসো, হ্যাঁ ধরে নিচ্ছি এগুলো হচ্ছে করে করে আগে সবগুলো বাহু দৈর্ঘ্য কত করে করে করে, তাহলে হচ্ছে এটা বর্গাকার পাত। ওকে ঠিক আছে ভাই, তাহলে চলো এটাকে করে দিই, ওকে হ্যাঁ আচ্ছা,
এটা হচ্ছে বর্গাকার পাত। বর্গাকার পাত মানে হচ্ছে যে এখানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কতটুকু করে করে। ওকে, এখানে আমাকে বলতেছে কি পাতের মধ্যবিন্দু দিয়ে তলে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তা পাতের মধ্যবিন্দু হচ্ছে এটা, এই মধ্যবিন্দু দিয়ে এই অতিক্রমকারী একটা ধর এখানে একটা আছে একটা, এটার সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে জিজ্ঞেস করছে এখানে, ঠিক আছে। ওকে, তো বর্গাকার পাত বলো আর আয়তাকার পাত বলো, ধরো তো সেম না। এখন আয়তাকার পাতের ক্ষেত্রে এটার সাপেক্ষে তুমি কত পাইছিলে, এটা তো জেড অক্ষ, এই আইজেডটা তুমি কত পাইছিলা বলো তো, একটু করে মনে করে দেখো তো। 1/12 m a স্কোয়ার প্লাস এল স্কোয়ার পাইছিলা না, মনে আছে কিনা দেখো তো জিনিসটা। এ স্কোয়ার প্লাস এল স্কোয়ার পাইছিলা না জিনিসটাকে এখানে, মনে আছে কিনা দেখো তোমার কাছে। এটা কিন্তু আমরা সব পড়ে আসছিলাম সবাই, তাই না? এই জিনিসটা আমরা পড়ছিলাম আয়তাকার পাতের ক্ষেত্রে। আয়তাকার পাতের ক্ষেত্রে ছিল হচ্ছে আমাদের এটা এটা কার ক্ষেত্রে ছিল, এটা ছিল হচ্ছে আয়তাকার পাতের ক্ষেত্রে। তো ভাই ডিফারেন্সটা কোথায়? আর বর্গাকার পাত বললে এ ইকুয়াল টু এল হবে, যে এইটাও আমার এখানে এল এ, আর এই দৈর্ঘ্যটা আমার কাছে কত এখানে এ। তাহলে এখানে আমাদের যদি কি হয়, এটা সাপেক্ষে যদি জড়তার ভ্রামক বের করতে চাই তাহলে হবে 1/12 আসবে, এখানে এম আসবে, এটাও যেহেতু বর্গাকার পাত তাহলে দুটোটা এ হয়ে যাবে আর কিচ্ছু না। তাহলে বর্গাকার পাতের জন্য জাস্ট এটাই হবে আর কোনো কিছু না, যে বর্গাকার পাত হয়ে থাকে। তাহলে কত আসবে বলে এখানে 2a স্কোয়ার, তাহলে এখানে কত হয়ে যাবে সেটা আইজেড যদি আমরা বের করতে চাই 2 আর 1/12 কাটাকাটি 1/6 থাকবে, এম এ স্কোয়ার থাকবে। ওই 2 এখানে কাটাকাটি গেছে কেমন, 1/6 এম এ স্কোয়ার। তাহলে কিন্তু এটাই হচ্ছে আমার কাছে এখানে আনসার। আমি এক্সপেক্ট করতেছি তোমরা অঙ্কটা সবাই বুঝতে পারছো। ইজি ম্যাথ ছিল, জাস্ট তোমাকে বুঝতে হবে কনসেপ্ট, আর কিচ্ছু না। আমি যে তোমাকে চিত্রগুলো এঁকে দিছি এর বাইরে কোনোটাই আসবে না, তোমাকে জাস্ট কনসেপ্ট বুঝতে হবে এবং কনসেপ্ট বুঝে বুঝে ম্যাথ করতে হবে, ঠিক আছে। ওকে, চলো আমাদের নেক্সটে চলে যাই। আসো, নেক্সট আমাকে বলতেছে আর ব্যাসার্ধ এবং এম ভরের একটা ব্যালন স্থির অবস্থা থেকে অনুভূমিকের সাথে থিটা কোণে আনত তলের উপর গড়িয়ে গড়িয়ে পড়ছে। ব্যালনের ত্বরণ এবং তল বরাবর এস দূরত্ব অতিক্রম করার পরে ব্যাগ নির্ণয় করো, সেটা তোমাকে জিজ্ঞেস করছে এখানে কেমন। আচ্ছা, তো একটা জিনিস দেখো, আমি চাইলে এটার অ্যাকুরেট চিত্র আঁকতে পারি, তারপর একটা মানে একটা শর্টকাট চিত্র আঁকতে পারি। অ্যাকুরেট চিত্রটা কীরকম হবে, তুমি তলটাকে 3 ডাইমেনশনালে টাকার চেষ্টা করো, এটা হচ্ছে অ্যাকুরেট চিত্র। অ্যাকুরেট চিত্র হবে তোমার এরকম, দেখো অ্যাকুরেট চিত্রটা অনেকটা এরকম হবে, বাট এটা দিয়ে তোমার ম্যাথ করতে একটু অসুবিধা হবে। আমি তোমাকে অ্যাকুরেট চিত্রটা এঁকে দিই, পরে আমি একটা মোটামুটি ধাঁচের একটা চিত্র আঁকবো। এটা হচ্ছে আমার অ্যাকুরেট চিত্র, যেখানে আমার তলটা কি করতেছে, এখানে এই যে তল যেটা দেখতেছো, এটা যদি আমি তল চিন্তা করে নিই, এই যদি তলটাকে যদি আমি এইভাবে চিন্তা করি, এটা তলে যদি চিন্তা করি, তাহলে আমার এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, আসলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এখানে, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে তোমার কাছে এখানে, তোমাকে দেখে দাঁড়াও, এই যে অ্যাঙ্গেল যেটা তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটা কতটুকু, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে তোমার কাছে এখানে থিটা। এটা হচ্ছে মোটামুটি হচ্ছে অ্যাকুরেট চিত্র, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে বলতেছি কি আমার কাছে এখানে একটা আর ব্যাসার্ধ এবং এম ভরের একটা ব্যালন আছে। তাহলে আমার ব্যালনটা কীরকম হবে, ব্যালনটা হবে ধরা যাক হচ্ছে আমাদের এটা একটা ব্যালন, এখানে একটা ব্যালন আছে আমার। তো এই ব্যালনটাকে আমি চলে এখানে একটা স্ট্রাকচারটা সুন্দরভাবে এঁকে দিই, এটা একটা। তোমাকে পরীক্ষায় একদম এভাবে আঁকার দরকার নেই, পরীক্ষায় তুমি নর্মালি এঁকে যাবা। তো ব্যালনটা কিন্তু কি করে বলো তো, এই যে নিজ অক্ষের সাপেক্ষে কিন্তু রোটেশন করে করে পড়ে, এই ব্যালনটা কিন্তু আমাদের নিজ অক্ষের সাপেক্ষে রোটেশন করে করে পড়ে, ঠিক আছে। এটা যদি ব্যালনের অক্ষ হয়, এই ব্যালনের অক্ষের সাপেক্ষে সে কিন্তু এভাবে ঘুরে ঘুরে সে পড়তেছে। এটাকে যদি আই ধরে নিই, আই ইকুয়াল টু কত হয়ে থাকে এখানে, হাফ এম আর স্কোয়ার হয়ে থাকে, ঠিক আছে। আরও দেওয়া আছে এম এর কথাও বলছে, এটা থিটাও বলছে। ব্যালনের ত্বরণ এবং তল বরাবর এস দূরত্ব অতিক্রম করার পর ব্যাগ নির্ণয় করো। তাহলে ব্যালনটার ত্বরণ কত হবে সেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, আর এটা যখন আমার কাছে এই ব্যালনটা যখন এস দূরত্ব অতিক্রম করবে তখন তোমার হচ্ছে এখানে ব্যাগ জিজ্ঞেস করছে। এখন তুমি না এইভাবে আসলে চিন্তা করে ম্যাথ করতে পারবা না, তোমাকে যেটা করতে হবে আমি সহজ একটা এখানে চিন্তা করি জিনিসটা দেখো। আমি এখানে সিম্পল হেলানো তলকে আমরা যেভাবে চিন্তা করতাম, এটা হচ্ছে আমাদের সিম্পল একটা হেলানো তল। আমি ব্যালনাকার বস্তুটাকে একটা চলে এইভাবে একটা বস্তু হিসেবে চিন্তা করি, এটা আমাদের ব্যালন ধরো। এবার আমি ম্যাথটাকে সহজ করতে পারবো। ধরো যাক এটা হচ্ছে আমাদের ব্যালন, এটা হচ্ছে আমরা ব্যালন চিন্তা করে নিলাম, যে এটা হচ্ছে আমার কি বলতো এখানে, এটা হচ্ছে আমার কাছে এখানে ব্যালন। কারণ আমি এভাবে 3 ডাইমেনশনালি চিন্তা করে ম্যাথটাকে সহজে প্রসেস করতে পারবো না, বুঝতে পারছো, কারণ আমরা এভাবে করতে অভ্যস্ত। তাই আমি তোমাকে একটা চিত্র দেখালাম, ঠিক আছে, বাট আমরা অ্যাকচুয়ালি ম্যাথ করার সময় কিন্তু এই চিত্রটা এঁকে ম্যাথ করবো। তাহলে এটা হচ্ছে তোমার ব্যালন। তো ব্যালনটা কিন্তু এখানে দেখো এই যে একটা এই থিটা কোণে আনত একটা তলের উপর দিয়ে আসতেছে। তো এই ব্যালনটার তোমার হচ্ছে যে কি বলছে এখানে, যে তল বরাবর এস দূরত্ব অতিক্রম করার পর ব্যাগ নির্ণয় করো। তোর ব্যালনটা আমার এখানে আসছে, তখন সে এই তল বরাবর কতটুকু পথ অতিক্রম করছে, তল বরাবর অতিক্রম করছে কিন্তু এস দূরত্ব।
তাহলে তল বরাবর কতটুকু পথ অতিক্রম করছে? এই যে এই পথ, যেটা এই পথটাকে যদি আমি এভাবে দাগ দিই একটা, তাহলে এই পথটা কত হবে? এই পথটা হবে তোমার এখানে এস দূরত্ব, তল বরাবর এখানে এস দূরত্ব অতিক্রম করছে এস। তাহলে এস দূরত্ব অতিক্রম করার পরে এই জায়গায় তোমাকে কি জিজ্ঞেস করছে? এই জায়গায় জিজ্ঞেস করছে ত্বরণটা কত হবে, এই জায়গায় জিজ্ঞেস করছে ব্যাকটা কত হবে। কথা বুঝতে পারছো? আর এখানে একটা জিনিস দেখো, বলছে স্থির অবস্থা থেকে কিন্তু সে পড়তেছে, তার মানে এই ব্যালনের এখানে আদি ব্যাকটা করে দেওয়া, জিরো দেওয়া, আদি ব্যাকটা করে দেওয়া আছে, এখানে বলো তো জিরো দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা এতটুকু সবাই এখানে বুঝতে পারছি। আচ্ছা, এখন একটা জিনিস তুমি চিন্তা করে দেখো তো, ধরো আমি যদি এটাকে যদি একটা বড় হাতের এ পজিশন চিন্তা করি, এটা যদি আমি একটা বড় হাতের বি পজিশন চিন্তা করি, তাহলে আমি বলতে পারি সে যখন এ থেকে যখন বিতে আসছে, সে যখন এ থেকে যখন বিতে আসছে, তার অর্জিত গতিশক্তি কত হবে? তার অথবা এভাবে চিন্তা করে, এ থেকে যখন সে বিতে আসছে তখন তার অর্জিত গতিশক্তি কত হবে? তাহলে আমি বলতে, এখানে যদি তোমাকে আমি একটু করে তোমাকে পয়েন্ট ধরাই দিই, কেন করতেছি একটু আমি বলতেছি। তারপর দেখো, আমি বলতে পারি এ হতে বিতে আসার সময় অর্জিত গতিশক্তি কত হবে বলো তো? এখানে দুই ধরনের গতিশক্তি অর্জিত হয়েছে, একটা হচ্ছে যে রৈখিক ব্যাক, ধরো এই পজিশনে ব্যাক ভি হয়েছে, তাহলে আমি বলতে পারি হাফ এম বি স্কোয়ার প্লাস, আর এটা হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার, তাই না জিনিসটা? এখানে এই পজিশনে ধরো আমাদের এখানে তার ব্যাক হচ্ছে ভি, তাই আমি বলবো এই পয়েন্টে এ থেকে যখন সে বিতে আসছে তখন তার অর্জিত গতিশক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। আচ্ছা, এটা কার সমান হবে জানো? এই গতিশক্তিটা কার সমান হবে তুমি জানো? একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখানে একটা লাইন টানতাম, এই জায়গায় ধরো এই জায়গাটা পয়েন্ট যখন আমরা পাইতাম, খেয়াল করে দেখো এই জায়গাটা পয়েন্ট আমরা পাইতাম, সেটাকে আমরা সি পয়েন্ট বললাম ধরো। তো এই এসি অংশের একটা বিভব শক্তি আছে না? এই এসি অংশের যে বিভব শক্তি, সেটাই কিন্তু কোথায় খরচ হয়েছে? এ থেকে বিতে যখন গেছে তা সেটা গতিশক্তিতে খরচ হয়েছে। তাহলে এ থেকে যদি বিতে নেমে আসে তখন আসলে কতটুকু বিভব শক্তি হারায়? যতটুকু বিভব শক্তি হারায় ততটুকুই তো গতিশক্তি অর্জন করে। তা আমি যদি এখানে বলি তোমাকে, এই যে এ হতে আমি যদি এখানে লিখে দিই, আসো একটু এখানে লিখে দিই, আমি যদি বলি এ হতে বিতে আসার সময় হারানো গতিশক্তি, হারানো বিভব শক্তি, কারণ তুমি নিচে নামতেছ, নিচে নামলে বিভব শক্তি হারাই আমরা, সেটা কত হবে? বিভব শক্তি বিভব হিসাব করে, এম হিসাব করে, জি হিসাব করে, কতটুকু হাইট অতিক্রম করছো সেটা হিসাব করে। এখন এ থেকে যখন তুমি বিতে নামছো তখন তুমি হাইট অতিক্রম করছো কিন্তু এসি পরিমাণ, তাহলে এখানে এ লিখবা, হাইট কিন্তু লিখবা এখানে এসি পরিমাণ। দেখো সবাই এটা বুঝতে পারছো কিনা? হাইট কিন্তু লিখবা তুমি এখানে কত? এসি পরিমাণ লিখবা। ক্লিয়ার? দেখো জিনিসটা ক্লিয়ার কিনা। তাহলে আমি বলতে পারি তখন এ হতে বিতে আসার সময় অর্জিত গতিশক্তি ইকুয়াল টু হবে এ থেকে বিতে আসার সময় হারানো বিভব শক্তি। তখন আমরা লিখবো এখানে, আমরা এখানে লিখবো আমরা জানি যে অর্জিত গতিশক্তি ইকুয়াল টু হবে অর্জিত গতিশক্তি ইকুয়াল টু হয় আসলে হারানো বিভব শক্তি। সিম্পল অঙ্ক। তাহলে আমরা এই কনসেপ্ট দিয়ে কিন্তু ম্যাথটা করে ফেলতে পারবো। যেমন অর্জিত গতিশক্তি আমার কাছে কত? এখানে হাফ এম ভি স্কোয়ারকে আমরা কিভাবে বের করতে পারি বলো একটু করে? আমরা ভি স্কোয়ারটাকে তাহলে কিভাবে, আচ্ছা ভি স্কোয়ার না করি, কারণ আমার ভি লাগবে, আমার ভিটাকে এখানে বের করা লাগবে, কারণ আমাকে ব্যাক জিজ্ঞেস করছে, আমি ভি রাখলে কেমন? আচ্ছা, এটা হচ্ছে অর্জিত গতিশক্তি হাফ এম বি স্কোয়ার প্লাস, তাহলে একটা কাজ করি না, এখানে তাহলে ব্র্যাকেটটাকে না দিই, তাহলে এখানে হাফ এম বি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, আইকে আমি লিখতে পারি কত? হাফ এম আর স্কোয়ার, যেহেতু আমার বি লাগবে তাহলে ওমেগাকে আমি বি এর রেসপেক্টে লিখি, তাহলে এটা হবে বি বাই আর, এটার স্কোয়ার। আর হারানো বিভব শক্তি কত? এম জি ইন্টু, আচ্ছা এসিকে আমি কি লিখতে পারি দেখো তো একটা জিনিস, কোশ্চেনে কি এসির কথা বলা আছে না? কোশ্চেনে একটা এস এর কথা বলছে, এস হচ্ছে কি? এস হচ্ছে তোমার এ বি দূরত্বটা। আচ্ছা, এটা যদি থিটা হয় অবভিয়াসলি এটাও অনুরূপ কোণ হিসেবে থিটা হবে না? তাহলে এখান থেকে আমি যদি এই এসি আমি জানি এসি হচ্ছে লম্ব আর এ বি হচ্ছে তোমার এখানে অতিভুজ, তাহলে এখানে আমরা কি ইউজ করবো? সাইন থিটা ইউজ করবো। তো সাইন থিটাকে আমি কি লিখতে পারি এখানে বলো? সাইন থিটাকে আমি লিখতে পারি এখানে লতিভূতি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে কত? লম্ব হচ্ছে তোমার এখানে এসি, আর অতিভুজ হচ্ছে তোমার কাছে এ বি। তাহলে এখান থেকে আমি এসি ইকুয়াল টু কত লিখতে পারি? এ বি সাইন থিটা লিখতে পারি, সাইন থিটা
তাহলে এখান থেকে দেখো আমি এসের জায়গায় গেলে কি বসাবো, এখানে এ বি সাইন থিটা বসাবো, বুঝছো কিনা দেখো, এ বি সাইন থিটা বসাবো। তাহলে ভাই বোথ সাইড থেকে দেখো তো, এখান থেকে এম কাটা যাবে, এখান থেকে এম কাটা যাবে, এখান থেকে এম কাটা যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো বলো তো একটু করে, এখান থেকে আমরা পাচ্ছি হাফ বি স্কোয়ার, এখান থেকে আমরা পাচ্ছি 1/4। আচ্ছা একটা জিনিস দেখো, এখান থেকে এখানে আর স্কোয়ার আছে, নিচেও আর স্কোয়ার থাকবে, তাহলে আর স্কোয়ার কাটাকাটি যাবে না, এখানে আর স্কোয়ার আছে, এখানেও আর স্কোয়ার আছে, আর স্কোয়ার কাটাকাটি যাবে। তাহলে এখানে থাকবে কত, শুধু ভি স্কোয়ার থাকবে, প্লাস এখানে থাকবে জি ইন্টু, আচ্ছা এসকে এ বিকে আমি কি লিখতে পারি, এ বিটাকে আমি এখানে এস লিখতে পারি না, কারণ এ বি তো আমার কাছে এখানে আসলে এস। তাহলে এ বি করে লিখতে পারি এস ডট সাইন থিটা। তাহলে এখানে আমি এ বিকে লিখতে পারি কত বলতে, এখানে আমরা লিখতে পারি তোমার কাছে হচ্ছে এখানে এস লিখতে পারি, এ বি ইকুয়াল টু হচ্ছে এস, আর এখানে লিখতে পারি সাইন থিটা। এখন আমাকে এখানে ভি বের করতে বলছে। দেখো আমি কোয়েশ্চন আমাকে কি কিসে কিসে ভ্যালু বলছে, আর এম থিটা এবং এস এর ভ্যালু বলছে। তাহলে আমি ব্যাকটাকে এই চারটার রেসপেক্টে প্রকাশ করতে পারবো, কারণ এগুলো নোন বা দেওয়া আছে কোয়েশ্চনের মধ্যে। আমি আননোন কোশ্চেন কোনো কিছু ইউজ করতে পারবো না, আমি এখানে এসি লিখতে পারবো, এসি দিয়ে ভিকে প্রকাশ করতে পারবো না, কারণ এসির কথা বইয়ে বলেন, মানে প্রশ্নে বলে নেই। তাহলে এখান থেকে আমি যদি বের করতে চাই, তাহলে আমি এখান থেকে কি লিখবো বলো তো, এখান থেকে যদি আমি ব্যাকটা বের করতে চাই, আচ্ছা আমি যদি নেক্সট পেজটা লিখে আসি এটাকে, তাহলে এখানে আমরা কি পাবো দেখো, এই জায়গায় বা দিয়ে খেয়াল করে দেখো, এখানে কত আছে 1/2 আর 1/4। তো 1/2 আর 1/4 যোগ করলে কত আসবে, 3/4 আসবে। তাহলে এখানে আসবে কত, 3/4 আসবে, এখানে আসবে কত, 3/4 আসবে, 3/4 বি স্কোয়ার আসবে, ইজ ইকুয়াল টু এখানে কত আসবে, এখানে আসবে জিএস সাইন থিটা আসবে, এখানে কত আসবে জিএস সাইন থিটা আসবে। তাহলে এখানে তোমার ভিটা কত চলে আসবে দেখো, ভি এই যে 4/3 তো উপরে চলে যাবে, তাহলে 2/√3 থাকবে, বর্গ করে দিলে কত থাকবে, এখানে 2/√3 থাকবে। আর এখানে কি আসবে জিএস সাইন থিটা, এখানে কিন্তু আমি √ওভার করে দিব, তাহলে এখানে কি √ওভার হয়ে যাবে একটা, তাহলে √ওভার হয়ে যাবে এটার উপরে, বুঝতে পারছো, এটার উপর কিন্তু এটা √ওভার হয়ে গেছে। দেখো জিনিসটা এখানে ক্লিয়ার কিনা, তাহলে এটা কিন্তু আমার ভি হবে কেমন, ভি ইকুয়াল টু, এটা হচ্ছে ভি ইকুয়াল টু, তাহলে এটা হচ্ছে আমার কাছে কি ভি ইকুয়াল টু 2/√3 √ওভার জিএস সাইন থিটা। এটা হচ্ছে আমার কি বলতো এখানে আনসার, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। দেখো জিনিসটা এখানে বোঝা গেছে কিনা, এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার, এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার, এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে আমি চলো লিখে দিছি, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে তারপর চলো আমরা নেক্সটে যাই আসো, আমি তাহলে ভি বের করে ফেলছি এখান থেকে, তার মানে আমার বের করা লাগবে কি, ত্বরণটা বের করা লাগবে। তো ত্বরণ তো বের করা একদম সোজা, তাই না, কারণ আমরা সবাই জানি আমরা এই বরাবর যদি কি ইউজ করি, এই বরাবর যদি আমরা এখানে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as ইউজ করি, তাহলে কিন্তু আমরা ইজিলি ত্বরণটা বের করে ফেলতে পারবো, কারণ ইউ জিরো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এই যে তল বরাবর, আমরা তল বরাবর একটা সূত্র অ্যাপ্লাই করবো এখানে, এখন তল বরাবর আমরা অ্যাপ্লাই করবো কোনটা, এই যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এখন দেখো তল এখানে ব্যাক শেষ বেগ কত ছিল, ভি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারতাম আমরা 4/3, তারপরে জিএস সাইন থিটা। তো আদি বেগ তো 0, কারণ স্থির অবস্থা থেকে পড়ছে, তো এখানে 2as হইতো। তাহলে এখন দেখো এখান থেকে যে আমাদের আমরা তাহলে এখান থেকে দেখো একটা জিনিস, যে আমরা তাহলে বোথ সাইড থেকে খেয়াল করে দেখো এস আর এস কাটাকাটি করতে পারতাম, 2 আর এটা কাটাকাটি করে এখানে 2 থাকতো। তাহলে এখানে এ ইকুয়াল টু কত আসতো তখন তোমার কাছে, এটা 2/3 জি সাইন থিটা আসতো, 2/3 জি সাইন থিটা। জি রাখলে সমস্যা নেই, কারণ জি তো আমি জানি, জি যদিও কোয়েশ্চনে দেওয়া নেই, কারণ বাট জি এর ভ্যালু তো আমি জানি 9.8, সো এটা রাখি দিলে এখানে কোনো সমস্যা নেই কেমন। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে চলে আসছে এখানে, তাহলে এটা আমার ত্বরণের ভ্যালু বেড়ে গেছে, এটা হচ্ছে আমার কাছে তাহলে এখানে আনসার। তাহলে আমরা এখানে এই যে সে যখন একটা এস দূরত্ব অতিক্রম করেছে, তখন আমরা ব্যাকটা কত সেটা আমরা পেয়ে গেছি এখান থেকে। তারপর হচ্ছে তোমার কাছে আমরা এখানে কি পেয়ে গেছি, ত্বরণটাও কিন্তু আমরা এখানে কত হবে সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি কেমন। আচ্ছা আশা করি সময় অঙ্কটা আমরা বুঝতে পারছি, আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আসলে আমরা তোমার তাহলে এই ম্যাটটা দেখি। এই ম্যাটটা আমাকে বলছে হাত পাখার চক্রগতির ব্যাসার্ধ কত, আর তোমাকে বলছে পাখাটি বৃত্তাকার এবং তোমার হচ্ছে এর ব্যাসার্ধ দেওয়া আছে এ। এখন তুমি চিন্তা করে দেখো হাত পাখাকে আমরা কি হিসেবে চিন্তা করতে পারি, একটা চাকতি হিসেবে চিন্তা করতে পারি। আসলে বৃত্তাকার চাকতি বলতে কি বোঝায়, বৃত্তাকার চাকতি বলতে বোঝায় সেটা একটা বৃত্ত শেপের, বাট তার হচ্ছে যে একদম পুরুত্বটা একদম কম হবে, বুঝছো, এটাই তো আমাদের চাকতি, তাই না। তো যদিও আমরা সেটাকে 3 ডাইমেনশনালে কিভাবে আঁকার চেষ্টা করতাম, একটু করে বাঁকায় আঁকার চেষ্টা করতাম। দেখো তোমাদের এটা মনে আছে কিনা, এই জিনিসটা দেখো আমাদের মনে আছে কিনা। আমরা চাকতি আঁকার সময় কিন্তু চাকতিটাকে আমরা একটু করে এখানে কি করতাম বলতো, একটু করে এভাবে চ্যাপটা করে আঁকতাম, তাই না, মানে তোমাকে জাস্ট বোঝানোর জন্য, 3 ডাইমেনশনালি বোঝানোর জন্য। তো 3 ডাইমেনশনালি বোঝানোর জন্য আমরা কি করতাম এখানে, এইভাবে আমরা হচ্ছে আঁকার চেষ্টা করতাম। অ্যাকচুয়ালি তো বৃত্তাকার চাকতিটা এরকম না, বৃত্তাকার চাকতিতে বৃত্ত শেপের, বাট সেটার পুরুত্ব অনেক কম আর কি, সেটা কি বলতো পুরুত্বটা অনেক কম হয়ে থাকে, তো এটাকে আমরা বলি বৃত্তাকার চাকতি। আচ্ছা তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখি, এখানে হচ্ছে আমার বৃত্তাকার চাকতি দেওয়া হচ্ছে আমার এটা,
আর এখানে দেখো তুমি একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এটাকে যদি তল চিন্তা করি, আমরা কিন্তু বৃত্তাকার চাকতিটাকে আমরা যে কোনো তলকে আমরা সবসময় কি বলবো, এক্স ওয়াই তল। যে কোনো তলকে আমরা কী হিসেবে চিন্তা করব, এই তলটাকে আমরা চিন্তা করবো বৃত্তাকার চাকতির যে তলটা, এটাকে আমরা এক্স ওয়াই তল চিন্তা করব। তো এখানে যে স্পর্শকটা দেওয়া আছে সেটা কিন্তু এক্স ওয়াই তলের তোমার হচ্ছে একটা সমান্তরাল একটা স্পর্শক। দেখো আচ্ছা, তাহলে আমরা খেয়াল করে দেখো যে এক্স ওয়াই তলের যে মানে এই একটা মানে যে এক্স ওয়াই তলের স্পর্শক বরাবর যদি একটা আমাদের পাখাটা কি হয়, এই অক্ষের সাপেক্ষে কিন্তু ঘুরতে থাকে, তাই না? হাত পাখাটা কিন্তু কি করে এই অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে। তাহলে আমরা বলবো এটা সাপেক্ষে কিন্তু কি হচ্ছে বলো দেখেন। আমি যদি তোমাকে একটু করে দেখাই, দাঁড়াও, ম্যাথটা এইভাবে থাকুক, আমি সলিউশন করার পরে সলিউশন লেখার পরে এখানে দেখাচ্ছি। দেখো সলিউশন, খেয়াল করে দেখো, আমি যদি এটাকে যদি ক্রস করি, দেখো তাহলে এখানে আমরা কি পাবো, আমি তোমার দেখাই। দেখো আমরা কিন্তু এইটাকে আমরা ঘূর্ণন-অক্ষ বলবো। কোনটাকে ঘূর্ণন-অক্ষ বলবো? আমরা এই জিনিসটাকে বলবো ঘূর্ণন-অক্ষ। এই জিনিসটাকে আমরা বলবো ঘূর্ণন-অক্ষ, কারণ দেখো এই অক্ষের সাপেক্ষে কিন্তু ঘুরতেছে আসলে, ঠিক আছে? এই অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। তাহলে এই যে আমরা এইটাকে তো আমরা এক্স ওয়াই তল বলি, এই যে এটা এই তলটাকে আমরা কি বলবো, পাখার যে তলটা সেটাকে আমরা এক্স ওয়াই তল বলবো। তো এখানে যে স্পর্শকটা সেটা খেয়াল করে দেখো তো, সেটা তোমার এখানে এই যে আমি যদি এটাকে এক্স অক্ষ বলি আর এটাকে ওয়াই অক্ষ বলি, তাহলে এটা ওয়াই অক্ষের সমান্তরাল না। আর এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল যদি কি হয় বলতো, স্পর্শক হয়, তার সাপেক্ষে জড়তার ভ্রামক কত হয়ে থাকে, এর সাপেক্ষে জড়তার ভ্রামক কত হয়ে থাকে শিখে আসছি না আমরা, 5/4 mr² হয়ে থাকে। কত হয়ে থাকে তোমাদের দেখো মনে আছে কিনা, আমি তোমাদেরকে এই জিনিসটা শিখাইছিলাম যে ভাই, আমি শিখেছিলাম কীরকমভাবে, দেখো আমি শিখেছিলাম তোমাকে, এটা ধরো বৃত্তাকার চাকতি নিয়েছে তুমি একটা, দেখো মনে পড়ে কিনা দেখো, এটা ধরো তোমার বৃত্তাকার চাকতি, এটা তোমার এখানে বৃত্তাকার চাকতি। তো বৃত্তাকার চাকতির যদি কি হয়, এই যে এক্স অক্ষের সাপেক্ষে গেলে বা যদি কি হয় বলো তো, এখানে এইভাবে যদি যাইতো একটা, তো এটার সাপেক্ষে গেলে এই 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 লাইনটা যেটা আছে, একটা সেকেন্ড, এখানে যে এই লাইনটা যেটা আছে, যেটা হচ্ছে এরকম স্পর্শক হইতো, এর সাপেক্ষে জড়তার ভ্রামক কত ছিল, এর সাপেক্ষে জড়তার ভ্রামক, এর সাপেক্ষে জড়তার ভ্রামক ছিল কিন্তু I = 5/4 mr²। দেখো জিনিসটা এখানে মনে আছে কিনা। আর এটার সাপেক্ষে জড়তার ভ্রামক কত ছিল, ওই যে ছিল Ix = 1/4 mr²। তাহলে এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাই আপনি তো দুইটা স্পর্শক শিখাইছিলেন, একটা হচ্ছে এক্স অক্ষের মানে এক্স অক্ষ বা ওয়াই অক্ষের যদি সমান্তরাল কোনো স্পর্শক থাকে তাহলে তার সাপেক্ষে জড়তার ভ্রামক হয়ে থাকে 5/4। আরেকটা শিখাইছিলেন হচ্ছে আপনি যদি জেড অক্ষের সাপেক্ষে আমার যদি মানে জেড অক্ষের সমান্তরাল যদি কোনো স্পর্শক থাকে সেই ক্ষেত্রে কিন্তু হয়তো কত বলো তো এখানে, সেই ক্ষেত্রে কিন্তু হয়তো তোমার কাছে হচ্ছে যে I = কত হইতো বলো তো, I = তোমার কাছে হয়তো কিন্তু এখানে ওই যে 3/2 হইতো। এখন আমি কিভাবে বুঝবো কোনটা কি কোনটা না কি? তাহলে আমি তোমার একটা জিনিস ক্লিয়ার করি, আসো একটা কাজ করি, আমি এতটুকু অংশ দিয়ে তোমার একটু করে বুঝাই, কেমন? ধরো দেখ আমি এতটুকু অংশটা নিই তোমাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো ধরো, তো এটাকে আমি কাট করে একটু এখানে দেখাই আসো একটা জিনিস, তোমাকে কিছু জিনিস এখানে দেখানো দরকার। এই জন্য ধরো আমাকে যদি বলতো এটা আমার পাখা, খেয়াল করো, এটা আমার এটাকে আমি বৃত্তাকার চাকতি হিসেবে চিন্তা করতে পারি। একটা কাজ করি, আমি এইটাকে চলো মুছে দিয়ে আসো, এগুলোকে একটু চলো মুছে দিই আমরা, তারা আমাদের বুঝতে সবচেয়ে বেস্ট হবে আর কি। ওকে ঠিক আছে, আমরা এখানে মুছে দিচ্ছি। ওকে, আমরা এখানে মুছে দিচ্ছি জিনিসটাকে। হ্যাঁ, তো এখানে খেয়াল করো, সেটা হচ্ছে যদি তোমাকে এরকম বলতো যে আমার অক্ষটা হচ্ছে এই যে এটা একটা জেড অক্ষ, কোনটা জেড অক্ষ, যে এখানে ধরো তুমি একটা দিছো, আবার এভাবে ডট 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 আকারে দিছো, আবার নিচে এইভাবে করে বের করে দিছো, তাহলে তুমি কি বুঝতা যে এই যে অক্ষটা এটা হচ্ছে আমার এখানে জেড অক্ষ। আর এটার সাপেক্ষে যদি আমাকে একটা স্পর্শক দিত এভাবে করে, তখন কিন্তু আমার কাছে কী হতো বলো তো, এই ক্ষেত্রে তখন আমার এই ক্ষেত্রে কিন্তু আমার জড়তার ভ্রামক কিন্তু এই ক্ষেত্রে এটার সাপেক্ষে জড়তার ভ্রামক কত হইতো, এটার সাপেক্ষে জড়তার ভ্রামক হইতো 3/2 mr²। বুঝতেছো কিনা দেখো, কারণ এই ক্ষেত্রে এটার সাপেক্ষে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হয়, 1/2 mr² হয়ে থাকে। ঠিক আছে, বাট তোমাকে কোয়েশ্চনে বলছে কি, দেখো এখানে কোয়েশ্চনে যেটা দেওয়া আছে, কোয়েশ্চনে বলতেছে না ভাই এখানে জাস্ট সিম্পল একটা টাচ আকার আছে, মানে এটা এই যে স্পর্শ, এটাকে যদি তুমি এক্স ওয়াই তল চিন্তা করো, এটাকে যদি এক্স ওয়াই তল চিন্তা করো তাহলে হচ্ছে এক্স ওয়াই তলের তোমার হচ্ছে মানে একদম সমান্তরাল একটা স্পর্শক, ওয়াই অক্ষের সমান্তরাল। সেই ক্ষেত্রে কত হইতো, সেটা ওই ওয়াই অক্ষের সমান্তরাল হলেও কিন্তু 5/4 mr² হয়ে থাকে। এক্স অক্ষের সমান্তরাল হলেও যেরকম 5/4 mr² হয়, আর ওয়াই অক্ষের সমান্তরাল হলেও 5/4 mr² হয়। বুঝতে পারছো জিনিসটা? এটা হচ্ছে এখানে কনসেপ্ট। তুমি চাইলে এটাকে চলো এটাকে কপি করে রাখতে পারি। তাহলে যদি এরকম বলে আমার কাছে এখানে, এখন দেখো এটা যদি স্পর্শক বলে, দেখো যদি এটা স্পর্শক বলে তাহলে কি করবো আমরা এখানে, তাহলে আমরা চিন্তা করব যে এটা তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল,
দেখো এরকম থাকলে এটা y অক্ষের সমান্তরাল, তাহলে এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল, আর y অক্ষের সমান্তরাল তাহলে জড়তার ভ্রামক কত হয়, এটা হয়ে থাকে 1/4 mr স্কয়ার। তো সমান্তরাল অক্ষ পদ্ধতি বের করে ফেলতে পারি, এর সাপেক্ষে তাহলে জড়তার ভ্রামক কত হবে, সেটা হবে 5/4 mr স্কয়ার। ঠিক আছে, আর আমাকে দেখো এরকম দেওয়া আছে, আমাকে যদি এরকম দেওয়া থাকতো, এখানে ডট ডট দেওয়া থাকতো, একটা আলাদা অক্ষ দেওয়া থাকতো, স্পেসিফিক্যালি যদি বলে দিত, দেখো আমি কিন্তু বলছিলাম কিভাবে তুমি বুঝবা এক্স অক্ষের সাপেক্ষে নাকি ওয়াই অক্ষের সাপেক্ষে নাকি জেড অক্ষের সাপেক্ষে। সবসময় কিন্তু আই এক্স ইকুয়াল টু আই ওয়াই হয় যদি সুষম বস্তু হয়। তো তুমি কিভাবে বুঝবা, তোমাকে যদি বলে যেরকম যে আমরা তল বরাবর বা তলের সমান্তরালে কোন একটা অক্ষ, তাহলে সেটা হয় এক্স অক্ষ নাহলে ওয়াই অক্ষ বোঝায়। আর যদি বলে তলের লম্ব বরাবর, তো এই কথাটা যদি থাকে তাহলে কিন্তু হয় কি বলতো, এখানে জেড অক্ষ বোঝায়। তোমাকে কিন্তু আমি আগেই বলছিলাম যে কালকে ম্যাথ করার সময় বলছিলাম যে তল বরাবর বললে এটা কিন্তু হয়ে থাকে তোমার হচ্ছে তল বলতে আমরা এক্স ওয়াই তলকে বুঝে থাকি বাই ডিফল্ট। আর যদি কি বলে তলের লম্ব বরাবর, আর যদি বলে তলের লম্ব বরাবর, তাহলে এটা বলতে আমরা বাই ডিফল্ট কিন্তু বুঝে থাকি জেড অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। বুঝতে পারছো? তাহলে যেমনটা দেখো এখানে এই অঙ্কটা যেটা ছিল, এখানে আমাকে কোনো কিছুই বলে নাই, তাহলে আমরা বাই ডিফল্ট এটাকে এক্স ওয়াই তল ধরে নিব, আর এটাকে এক্স ওয়াই তলের মানে একটা স্পর্শক ধরে নিব, সেটা ধরে আমরা কিন্তু পাবো কত 1/4 mr স্কয়ার পাবো। আর তাহলে আমাকে এখানে বৃত্তাকার পাখিটি বৃত্তাকার বলছে এবং ব্যাসার্ধ আর বলে দিছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কত হবে আই ইকুয়াল টু, তাহলে হচ্ছে তোমার কাছে কত এম কে স্কয়ার হয়ে থাকে, আবার এখানে আই ইকুয়াল টু হচ্ছে 5/4 mr স্কয়ার হয়ে গেছে। তো আমাকে এখানে কে বের করতে বলছে, এম বোথ সাইড থেকে কাটাকাটি করো, তাহলে কে ইকুয়াল টু কত থাকবে, আচ্ছা কে স্কয়ার ইকুয়াল টু কত থাকবে, তাহলে 5/4 আর স্কয়ার থাকবে। তাহলে এখান থেকে দেখো কে ইকুয়াল টু কত আসতেছে, √5/2 শুধু আর আসতেছে। তাহলে এখানে কিন্তু আমাদের এখানে আচ্ছা ব্যাসার্ধ এখানে এ বলছে, ব্যাসার্ধ এখানে কত বলে দিচ্ছে, ব্যাসার্ধ এখানে বলে দিচ্ছে এ, তাহলে ব্যাসার্ধ এ বসাই দাও এখানে, দেখো ব্যাসার্ধ এখানে এ দেওয়া আছে এ স্কয়ার, তাহলে এখানে এ বসাই দাও, শেষ অঙ্কটা। দেখো বুঝছো কিনা এই ধরনের অঙ্ক, তাহলে আর আমাদের কিন্তু কি করা যাবে না, কোনো কনফিউশন রাখা যাবে না। আমি আশা করতেছি তোমরা সবাই বুঝতে পারছো এখানে বৃত্তাকার চাকতি মানে হচ্ছে এমন চাকতি যার আসলে ওই যে পুরুত্বটা কম আর কি। বুঝতে পারছো? ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। আসো নেক্সট আমরা চলে যাই। আসো বলতেছে 5 কেজি ভরের দুটি বর্তুলাকার ভর নগণ্য ওজনের 1 মিটার লম্বা একটি দণ্ড দ্বারা সংযুক্ত আছে। দণ্ডের মধ্যবিন্দুতে দৈর্ঘ্যের লম্বভাবে প্রবিষ্ট অক্ষের সাপেক্ষে তোমার চারদিকে জড়তার ভ্রামক নির্ণয় করো। চলো আমি তোমাকে অঙ্কটা করাই দিয়ে আসো। সলিউশন একদম ইজি অঙ্ক। দেখো এট ফার্স্ট এখানে কিছু জিনিস বোঝার আছে, যে দুইটা বর্তুলাকার বল বলতে কি বোঝায়, বর্তুলাকার বস্তু বলতে বোঝাবে বিন্দু বস্তু। দেখো মনে রাখবা, নোট লিখে দিয়ে এখানে আসো। এখানে বলতেছে কি বর্তুলাকার ভর বা বর্তুলাকার বলতে বোঝায় হচ্ছে বিন্দু বস্তু। বর্তুলাকার বলতে কি বোঝাবে, বিন্দু বস্তু। ঠিক আছে, তোমাকে বলতেছে একটা নগণ্য ওজনের একটা 1 মিটার লম্বা একটা দণ্ড আছে, 1 মিটার লম্বা একটা দণ্ড আছে এখানে ধরো, এবং তার ওজন হচ্ছে নগণ্য। তাহলে এটা একদম চিকন হবে বা যাই কিছু হবে। ওজন নগণ্য মানে কি, এটার যে ভর দণ্ডের ভরটা কত হবে, তাহলে এখানে ওজন নগণ্য মানে কি, বুঝতে দেখো নগণ্য ওজন মানে কি, তাহলে এটার যে ভর দণ্ডের ভর ইকুয়াল টু কত হবে, 0 হবে। তাহলে দণ্ডের ভর ইকুয়াল টু কত হবে, দণ্ডের ভর ইকুয়াল টু হবে 0 কেজি হবে। বুঝতে পারছো? তাও বলছো দুটো বর্তুলাকার ভর, তার মানে এই যে এই একটা 1 মিটার লম্বা দণ্ড দ্বারা সংযোজিত আছে, তার মানে একটা বর্তুলাকার ভরকে তুমি এখানে রাখছো, আর একটা বর্তুলাকার ভরকে তুমি এই জায়গায় রাখছো। তো দুইটা একটা 1 মিটার লম্বা তোমার দণ্ড দ্বারা সংযুক্ত অবস্থায় আছে। দণ্ডটির মধ্যবিন্দুতে দৈর্ঘ্যের লম্বভাবে প্রবিষ্ট অক্ষের চারদিকে জড়তার ভ্রামক বের করো। তাহলে এটার মিড পয়েন্টে তুমি একটা অক্ষ চিন্তা করো। মিড পয়েন্ট হচ্ছে আমরা এখানে একটা অক্ষ চিন্তা করব। এই অক্ষের সাপেক্ষে দুইটা বস্তুর জড়তার ভ্রামক বের করতে বসে। এই অক্ষের সাপেক্ষে এই যে এখানে যদি একটা অক্ষ চিন্তা করি, এই অক্ষের সাপেক্ষে এই বস্তুর জড়তার ভ্রামক বের করতে বসে। এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এটার ভর, এটা তো আমাকে বলছে বর্তুলাকার, তাহলে এটার ভর হবে m ইকুয়াল টু কত 5 কেজি, আর এটার ভরও কত হবে m ইকুয়াল টু কত হবে 5 কেজি হবে। আর এই দূরত্বটা কত, এই দূরত্বটা কিন্তু 0.5 মিটার হবে, কারণ আমাকে বলে দিয়েছে 1 মিটার লম্বা। তাহলে 1 মিটার যদি হয় তাহলে এটা মিড পয়েন্টটা কত হবে, মিড পয়েন্ট বলছে না এটা, তাহলে 0.5 করে হবে, তাহলে এই দূরত্বটাও কত হবে 0.5 মিটার হবে। তাহলে খেয়াল করো এখানে যদি আমি জড়তা এটার সাপেক্ষে যদি জড়তার ভ্রামক আই ধরে নিই, তাহলে যদি আমি এখানে আই লিখতে চাইতাম, আই ইকুয়াল আমরা লিখতাম এখানে এরকম। তো বিন্দু বস্তুর জন্য কিন্তু আমরা জড়তার ভ্রামক কত হয় সেটা সবাই জানি, সেটা হচ্ছে বিন্দু বস্তুর ভর আর যে অক্ষের সাপেক্ষে বের করবা তার দূরত্বের স্কোয়ার গুণফল প্লাস এর পরেরটার জন্য কিন্তু হবে mr স্কোয়ার। আর একটা জিনিস দেখো, এটা তো দণ্ডটাও তো এর সাথে সাথে ঘুরবে, এভাবে আসলে কি হবে জানো, এখানে চিন্তা করো দণ্ডের সাথে দুইটা বস্তু লাগানো আছে, দণ্ডের মাঝখানের অক্ষের কেন্দ্রের সাপেক্ষে এটা এভাবে করে রোটেশন করতেছে।
ঠিক আছে। আচ্ছা, তো দণ্ডের সাপেক্ষে তাহলে তোমার জড়তার ভ্রামক কত হবে? এটা হবে কিন্তু তোমার এম এল স্কোয়ার ডিভাইডেড বাই 12। বাট প্রবলেম হচ্ছে এখানে এমটা দেওয়া আছে কত? 0, কারণ বলছে নগণ্য ভর বলে দিছে। তাহলে এখানে দণ্ডের ভরটা কত? 0। সেটাকে তাহলে ক্যালকুলেশন করার দরকার নাই। তাহলে এখানে আই ইকুয়াল টু কত পাবো? তখন তুমি এখানে 2m r স্কোয়ার। তাহলে এখানে দেখো তোমার কত আসবে? এখানে আই ইকুয়াল টু আসবে 2 গুণন m হচ্ছে তোমার 5 আর r হচ্ছে তোমার 0.5 করে 0.5 এর স্কোয়ার। তাহলে আই ইকুয়াল টু তুমি তখন এখানে কত পেয়ে যাবা? এটা আসবে 10 গুণন 2 × 5 মানে 10 গুণন 0.5 এর স্কোয়ার। তাহলে আসবে 2.5। এটা আসবে কত? 2.5 কেজি মিটার স্কোয়ার। কেজি মিটার স্কোয়ার, এটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার। 2.5 কেজি মিটার স্কোয়ার, এই জিনিসটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার চলে আসছে। আমি বক্স করে দিছি। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ঠিক আছে, আশা করি অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি। আর এটা হচ্ছে আমার বর্তুলাকার বলতে আমরা বিন্দু বস্তু বুঝে থাকি। ওকে, চলো তাহলে আমরা বক্স করে দিই সেটাকে। হ্যাঁ, বক্স করে দিলাম। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। আসো, চলো নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে বলতেছে এ দৈর্ঘ্যের এবং এম ভরের একটি সরু সুষম রডকে মধ্যবিন্দু দিয়ে 60 ডিগ্রি বাঁকানো হলো। উক্ত বিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করো। তো এটা ইন্টারেস্টিং। চলো আমি তোমাকে দেখানোর চেষ্টা করি কেন ইন্টারেস্টিং। এখানে আমাদের কি বলতেছে দেখো, আমাকে বলতেছে একটা এ দৈর্ঘ্যের এবং এম ভরের সরু রডকে মধ্যবিন্দু দিয়ে 60 ডিগ্রি কোণে বাঁকানো হয়েছে। তাহলে চিন্তা করে দেখো সলিউশন। চলো আমরা করার চেষ্টা করি। এখানে আসো, এখানে কীরকম ছিল দেখো। দেখো তোমার কাছে দণ্ড ছিল এখানে, কেমন বুঝা করার চেষ্টা করি। আসো, ধরো তোমার কাছে একটা দণ্ড ছিল এখানে। ওকে, এটা দণ্ড। দণ্ডের দৈর্ঘ্য কতটুকু বলো তো? দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে এ দৈর্ঘ্যের। এটা হচ্ছে এ দৈর্ঘ্যের এবং এটার পুরোটার ভর কত ছিল? পুরোটার ভর ছিল তোমার কাছে এখানে এম। দেখো দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে এ, আর দণ্ডের যে ভর, দণ্ডের ভর দেওয়া আছে কতটুকু? দণ্ডের ভর দেওয়া আছে তোমার কাছে এখানে এম। এখন বলছে সরু রডকে মধ্যবিন্দু দিয়ে 60 ডিগ্রি কোণে বাঁকানো হয়েছে। এখন মিড পয়েন্ট হচ্ছে এটা। এই মিড পয়েন্ট দিয়ে আমি কি করছি? 60 ডিগ্রি কোণে বাঁকাইছি। এর মানে কি? এই দণ্ডটাকে আমি কি করছি এখানে, এটার অর্ধেক অংশ হচ্ছে এদিকে, কেমন, আর বাকি অর্ধেক অংশ হচ্ছে এদিক দিয়ে। এটাকে আমি 60 ডিগ্রি কোণে বাঁকাই ফেলছি। ওকে, তাহলে এখানে আমি দণ্ডটা হচ্ছে এরকম। এই দণ্ডটাকে আমি জাস্ট এখানে এই যে মিড পয়েন্ট হচ্ছে এটা, এখানে আমি 60 ডিগ্রি এই 60 ডিগ্রি কোণে এখানে বাঁকাই ফেলছি। তার মানে এখানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে তোমার কাছে এখানে 60 ডিগ্রি। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এখানে কতটুকু? 60 ডিগ্রি। তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে এখন বলো? এই দৈর্ঘ্যটা হবে তোমার কাছে এখন এখানে a/2 হবে, কারণ তুমি মধ্যবিন্দু দিয়ে বাঁকাইছো। তাহলে এই দৈর্ঘ্যটা হবে a/2। আর এই দৈর্ঘ্যটাও কত হবে তোমার কাছে বলো তো? এখানে এই দৈর্ঘ্যটা কত হবে? এটাও কিন্তু হবে a/2 হবে, কারণ তুমি মধ্যবিন্দু দিয়ে বাঁকাইছো। আর এটার ভর হবে তাহলে তোমার m/2। এটার ভরও কিন্তু হবে তোমার কাছে এখানে m/2, কারণ অর্ধেক আছে না। তাহলে এই অংশের ভর মানে পুরোটার ভর ছিল আগে m, তখন এখানে অর্ধেক অংশ করে ফেলছো। তাহলে এখানে যে m/2 হয়, এটার ভরও কিন্তু হবে m/2। এখন আমাকে কোন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলছে? এখানে আমাকে বের করতে বলছে যে কি দেখো, যে উক্ত বিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে, দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করো। তাহলে এখানে আমাকে অক্ষরটা হচ্ছে আমার এমন যে বলছে কি দেখো, উক্ত বিন্দু দিয়ে, উক্ত বিন্দু বলতে কোনটা বোঝাচ্ছে? যে মধ্যবিন্দু দিয়ে যেখানে তুমি বাঁকাইছো এই বিন্দু দিয়ে এবং দৈর্ঘ্যের সাথে লম্ব হবে এই পুরো এই যে দৈর্ঘ্য। তার মানে এটা যদি XY তলে থাকে, তুমি জেড অক্ষ জেড তল বরাবর তুমি হচ্ছে আমার এখানে চিন্তা করো অক্ষটা কেমন। তাহলে আমার অক্ষরে কিন্তু কিরকম হবে? এখানে এটা হচ্ছে আমার আবার পারফেক্ট একটা অক্ষ। তাহলে এটা হচ্ছে আমার একটা অক্ষ, এটা হচ্ছে আমার অক্ষ। বুঝতেছো কিনা দেখো, এটা হচ্ছে আমার অক্ষ। তো এই অক্ষের সাপেক্ষে আমাকে কি বের করতে বলছে? এই অক্ষের সাপেক্ষে হচ্ছে আমার জড়তার ভ্রামক বের করতে বলছে। ক্লিয়ার? এই অক্ষের সাপেক্ষে আমাকে কি বের করতে বলছে? জড়তার ভ্রামকটা কত হবে সেটা বের করতে বলছে। দেখো কোয়েশ্চনটা এখানে বুঝতে পারছো কিনা? আমি চলো নিচে নামাই দিই এখানে আসো একটু করে। এখানে বললো কি, তুমি এটাকে তুমি দুইটা ভাগে বাঁকাই ফেলছো 60 ডিগ্রি অ্যাঙ্গেল, মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো অক্ষটা কোনটা নিতে বলছে? অক্ষটা বলছে উক্ত বিন্দু দিয়ে, মানে যে বিন্দু তুমি বাঁকাইছো সেই বিন্দু দিয়ে এবং দৈর্ঘ্যের সাথে লম্ব হবে। তার মানে এইটার সাথেও লম্বভাবে আছে, এটার সাথে এটা কি আছে? লম্বভাবে। এটা কিন্তু লম্বভাবেই আছে, কেমন। তাহলে এরকম ভাবে যদি থাকে, তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তোমার হচ্ছে নির্ণয় করতে বলছে। তাহলে জড়তার ভ্রামক এখানে কত হবে দেখো তো। এখানে আমরা যদি খেয়াল করো, আচ্ছা একটা জিনিস চিন্তা করে দেখো তো, যে এখানে আমাদের কিন্তু তোমার এই যে এই অ্যাঙ্গেলটা কতটুকু আমাকে বলতে পারবা? আমি যদি তোমাকে হিসাব করে বলি এই অ্যাঙ্গেলটা কতটুকু, এটা কিন্তু 90 ডিগ্রি। আবার এই অ্যাঙ্গেলটাও কতটুকু, এটাও কিন্তু 90 ডিগ্রি। কেন? কারণ বলে দিছে উক্ত বিন্দুতে দৈর্ঘ্যের সাথে লম্ব হবে, মানে এটা যদি দৈর্ঘ্য হয়
এটা যদি এই জিনিসটা যদি XY তলে থাকে, এই পুরো জিনিসটা যদি XY তলে থাকে, তাহলে আমার যে অক্ষটা সেটা কিন্তু তোমার কোন তল বরাবর গেছে? Z তল বরাবর গেছে। এটা যদি XY তল বরাবর থাকে তাহলে আমার অক্ষ কিন্তু Z তল বরাবর গেছে। অক্ষ কোন তল বরাবর গেছে? Z তল বরাবর গেছে। বুঝতে পারছো? এই কনসেপ্টটা কিন্তু একটু বুঝতে হবে। আচ্ছা, বুঝলাম। তাহলে এখন আমাকে এই আইটা কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। খেয়াল করে দেখো তো একটা জিনিস, তুমি কি শিখে আসছো? তুমি শিখে আসছো এটা যদি তোমার দণ্ড হয়, এটা যদি তোমার দণ্ড হয় এবং দণ্ড দিয়ে দণ্ডের এক প্রান্ত দিয়ে গমন করছে এবং এটাও কিন্তু দণ্ডের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটাও কিন্তু দণ্ডের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তুমি কত পাইতা? এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক পাইতা mL²/3। ভাই এখানেও তো সেম হিসাবপত্র, এখানেও কিন্তু সেম হিসাবপত্রই। কেমনে সেম হিসাবপত্র আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, এই যে জিনিসটাকে আমি চলে এখানে নিয়ে আসি, তারপরে এই জিনিসটাকে চলে এখানে নিয়ে আসি। এখানেও কিন্তু সেম হিসাবপত্র। কেন? কারণ এখানেও দেখো এই অক্ষরে কিন্তু এই দণ্ডের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমাকে কিন্তু পুরো সিস্টেমের জড়তার ভ্রামক বের করতে বলছে, আর জড়তার ভ্রামক হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে আমি কি করবো? এই অক্ষের সাপেক্ষে এটার জড়তার ভ্রামক বের করবো আর এটার জড়তার ভ্রামক বের করে দুটোকে যোগ করে দিব, সেটাই হবে মোট জড়তার ভ্রামক। তাহলে এখানে আমার মোট জড়তার ভ্রামক কত হবে? দেখো, I ইকুয়াল টু হবে এই যে এটা, এই এখানে কত হবে? 1/3 হবে এট ফার্স্ট, 1/3। ভর কত হবে? m/2। আর দৈর্ঘ্য এখানে কত? L/2, তাই না? এটা দৈর্ঘ্যের, তাহলে a/2 হবে, দৈর্ঘ্য হবে a/2, এটার স্কোয়ার প্লাস এটার জন্যও কিন্তু সেম, এটার জন্যও কিন্তু সেম। তাহলে এখানে কত হবে? এখানে হবে 1/3, এখানে হবে m/2, এখানে হবে a/2 হবে স্কোয়ার। তাহলে এখন দেখো এখানে কত বাবা? কারণ কি করছে এখানে বলো তো? আমাকে বলছে যে উক্ত বিন্দুতে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করো। তার মানে এই যে তোমার যেখানে তার ব্যান্ডিং হয়েছে সেটা লম্বভাবে একটা অক্ষ গেছে, সেই অক্ষের সাপেক্ষে মোট জড়তার ভ্রামক বের করতে বলছে। আমি কি করবো? এটার সাপেক্ষে এটা জড়তার ভ্রামক বের করবো, এটার জড়তার ভ্রামক বের করবো। তাহলে সেটা আমি কি পেয়ে যাবো? মোট জড়তার ভ্রামক। কারণ জড়তার ভ্রামক হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি যোগফল কিরকম হয়? সবগুলোর সাপেক্ষে আমি জড়তার ভ্রামক বের করবো, টোটাল করে দিব, সেটা আমি পাবো মোট জড়তার ভ্রামক। ঠিক আছে? তাহলে এখানে I ইকুয়াল টু কত পাবো? দেখো তো এখান থেকে আমি এখানে হয়ে যাবে, তাহলে এটা 2 হয়ে যাবে, 2 গুণন 1/3 গুণন এটা হয়ে যাবে m/2 গুণন এটা হয়ে যাবে a²/4 হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে আমাদের I ইকুয়াল টু কত আসবে? এটা তাহলে এখানে 2 আর 2 কাটাকাটি যাবে, তাহলে এখানে কত হয়ে যাবে? 1/12 হয়ে যাবে, 1/12। তাহলে এখানে হয়ে গেছে ma²। ঠিক আছে? ma² হয়ে গেছে। তাহলে আশা করি জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমার এখানে কত বলো তো? এখানে আনসার 1/12 ma², 1/12 ma²। ওকে, দেখো তাহলে এটা হচ্ছে আমরা চলো বক্স করে দিয়েছি এখানে। হ্যাঁ, ওকে, তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। আমরা কিন্তু এখানে ওই যে অ্যাকচুয়ালি বলতে গেলে ওই যে তুমি বলতে পারো ভাই আপনি যে একটা স্পেশাল কেস শিখাইছিলেন সেটা কিরকম ছিল? ওই যে যদি আমাদের কি হতো দণ্ডটা যদি কি হইতো বলো তো? দণ্ডটা যদি তোমার কাছে হচ্ছে আমাদের এখানে ওই অক্ষের সাপেক্ষে থিটা কোণ তৈরি করতো, তাহলে আপনি শিখেছেন ওইখানে হচ্ছে a sin থিটা ওইভাবে করে, মানে L sin থিটা ওইভাবে করে হিসাব করতে। হ্যাঁ, এখানে তো ওইভাবে হিসাব করে দেখো, সেম জিনিসই আসবে। 90 ডিগ্রি বসায় দেখো, sin 90 ডিগ্রি হলে তো 1ই আসে, তাই না? ওইভাবে হিসাব করতে পারো, বাট ওইভাবে হিসাব করার দরকার নেই আসলে। তুমি চাইলেই এই দেখো এই জিনিসটা এবং এই জিনিসটা হুবহু সেম। কেন? কারণ এখানেও অক্ষটা দণ্ডের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, আর কৈশোরে কিন্তু বলে দিছে যে দণ্ডের দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমন করতে হবে। তাহলে এই জিনিসটা যদি XY তলে থাকে, এই জিনিসটা থাকবে Z তলে। বুঝতে পারছো? এই জিনিসটা থাকবে কোন তলে? এটা কিন্তু Z তলে আছে। যদি এই পুরো জিনিসটা কোন তলে থাকে? XY তলে থাকে। ক্লিয়ার? আর এখানেও তাহলে দেখো তাহলে এই মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। খেয়াল করে এই মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি এখানে। বুঝতে পারছো? আশা করি বোঝা গেছে। তাহলে চলো আমরা অঙ্কটা নেক্সট অঙ্কে চলে যাই। আসো, দেখো নেক্সট অঙ্কে বলতেছে আমাকে একটা বৃত্তাকার পাতের ব্যাসার্ধ দেওয়া আছে তোমাকে, এবং প্রতি বর্গমিটার ক্ষেত্রের ভর দেওয়া আছে এর কেন্দ্র দিয়ে এবং তলের অবিলম্বভাবে। দেখো এখানে বলেই দিছে তলের অবিলম্বভাবে, মানে তলের লম্ব বরাবর অতিক্রান্ত অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করো। তাহলে তলের লম্ব বরাবর মানে কি? অবভিয়াসলি Z অক্ষ, অবভিয়াসলি কোন অক্ষ? Z অক্ষ, Z অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, তার মানে IZ তোমাকে বের করতে বসে। দেখো কোশ্চেনটা বুঝতে পারছো কিনা? এখন আমরা সবাই জানি যে আমাদের বৃত্তাকার যদি পাত হয়ে থাকে, তাহলে সেটার যদি চিন্তা করো বৃত্তাকার পাতটাকে যদি এখানে আনো, মানে ওই যে পাতলা বৃত্তাকার চাকতির মতো হিসাব করো, সমস্যা নেই তো। বৃত্তাকার পাত এটা, তাহলে এটা Z অক্ষ। Z অক্ষটা কিরকম হবে? এই যে মিড পয়েন্ট চিন্তা করো, এরপরে তুমি চাইলে এখানে এভাবে বের করে দাও একটা জিনিস। ঠিক আছে? এটা হচ্ছে আমার Z অক্ষ। আর যদি তুমি আরেকটু বুঝাইতে চাও, তুমি কি করতে পারো এখানে বলো তো? এখানে ডট ডট দিতে পারো, এই জায়গাটা এখানে ডট ডট দিয়ে এটাকে মিলাই দিতে পারো। ঠিক আছে? মানে বোঝানোর জন্য জাস্ট নিচে দিয়ে গেছে এটা।
ওকে, তো এই জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত সেটা তোমার জিজ্ঞেস করা হয়েছে। তো এইটা তো আমরা সবাই জানি, যদি কি হইতো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ হইতো তাহলে 1/4 এম আর স্কোয়ার হইতো, আর জেড অক্ষের সাপেক্ষে হইলে কত হবে, আই জেড ইকুয়াল টু 1/2 এম আর স্কোয়ার হবে, তাই না? এটা আমরা সবাই জানি। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে আমাকে বলছে কি প্রতি বর্গ মিটারে ভর হচ্ছে যে কত 0.1 কেজি, আর তাহলে বৃত্তাকার পাত, তাহলে এটা বৃত্তাকার পাত যদি হয় তাহলে এরিয়াটা কত হবে, এরিয়া হবে পাই আর স্কোয়ার। তাহলে এখানে আমাদের এরিয়া এটা কত আসবে, পাই আসবে, আর হচ্ছে তোমার 0.3 স্কোয়ার। তাহলে এখানে মোট ভরটা কত হবে, এখানে একটা জিনিস চিন্তা করে দেখো, বলেই দিছে যে আমার কাছে হচ্ছে 1 বর্গমিটার ক্ষেত্রের ভর হচ্ছে তোমার কতটুকু হবে, 1 বর্গমিটার ক্ষেত্রের ভর হচ্ছে তোমার হচ্ছে 0.1 কেজি। তাহলে এতটুকুর ভর কত হবে দেখো, তাহলে এখানে আমাকে বলে দিছে 1 মিটার স্কোয়ার, এটার ভর কতটুকু, এটার ভর হচ্ছে তোমার 0.1 কেজি। তো এখানে তাহলে আমার বড় হাত, তাহলে এখানে এই যে পাই ইন্টু 0.3 স্কোয়ার, এটা হচ্ছে আমার মোট ক্ষেত্রফল। তাহলে এটার ভরকে আমি যদি বড় হাতের এম বলি সেটা কত হবে, এই যে 0.1 ঐকিক নিয়ম আর কিছুই না, পাই আর 0.3 এটার স্কোয়ার, আর এখানে কত হবে, তাহলে এটা হবে 0.3 এটার স্কোয়ার হবে। তাহলে দেখো এখান থেকে আমাদের বড় হাতের এমটা চলে আসবে কত, এটা আসবে তোমার এখানে 0.1 ইন্টু পাই ইন্টু 0.3 এটার স্কোয়ার। তাহলে থাকবে এখানে আমার কত, এখানে 0.028 কেজি আসছে। তাহলে এখন দেখো এখান থেকে আইজেড যদি বের করতে চাই, আইজেড তাহলে আসবে 1/2, আর এম তুমি পেয়ে গেছো এখানে কত 0.028274 গুণন আর মানে কত 0.3 স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমাদের কিন্তু এখানে আইজেডটা বের হয়ে আসবে, আইজেড এটা এগুলো কত আসবে, এটা গুণন 0.3 স্কোয়ার গুণন 0.5, তাহলে আসবে 0. মানে আমি যদি সাইন্টিফিক মোডে করি এটাকে, তাহলে আসবে 1.2723, এখানে আসছে কত 1.2723 গুণন 10 ইনভার্স অফ 3, তারপরে কি হবে একক বলো, এখানে আমি যদি রেগেটটি পাশে নিয়ে আসি, এখানে তাহলে আমাদের একক হবে তোমার কাছে এখানে কেজি মিটার স্কোয়ার। তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে আমাদের আনসার, কেমন, এই জিনিস হচ্ছে আমাদের এখানে আনসার। এখানে আমি আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারছো, আমি বক্স করে দিচ্ছি। ওকে, সো এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাবো, আসো নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে আমাকে বলতেছে 1 মিটার ব্যাসার্ধ এবং 2 কেজি ভরের একটা পাতলা পুরুত্বের রিং। আচ্ছা, এই 60 ডিগ্রি অংশ কেটে ফেলা হইলো, তো মধ্যবিন্দু দিয়ে এবং তলে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে তোমার জড়তার ভ্রামক নির্ণয় করো। তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, এখানে বলতেছে কি রিং এর কথা বলছে, পাতলা পুরুত্বের রিং। এখানে আমি যদি এটা ঠিক করে দিই, এটা পাতলে না, এটা পাতলা হবে, দাঁড়াও পাতলা হবে, সরি 1 সেকেন্ড, এটা হবে পাতলা। ওকে, তাহলে এটা হবে তোমার কাছে এখানে পাতলা হবে। আচ্ছা, সমস্যা না, আগে সুন্দর দেখাচ্ছিল, যদিও তুমি বুঝে নিবা আর কি, পাতলা পুরুত্বের রিং। এর 60 ডিগ্রি অংশ কেটে ফেলা হলো, মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করো। তো দেখো তোমাদেরকে শিখাইছিলাম কিনা, চিন্তা করে দেখো সলিউশন যদি করি, এখানে যদি আমাদের একটা রিং হয়, একটা যদি আমি রিং চিন্তা করি, এখানে চিন্তা করে দেখো, তো চিন্তা করে দেখো যদি এটা একটা রিং চিন্তা করি, সরি কি আনছি আমরা এখানে, ওকে দেখো ধরো এটা যদি আমাদের একটা রিং হয়, এটা যদি আমার একটা রিং হয়ে থাকে এবং পাতলা পুরুত্বের রিং, কিন্তু তার মানে কিন্তু এখানে দুইটা ব্যাসার্ধ না, একটা ব্যাসার্ধ, R1 = R2 = R হবে বড় হাতের। তো সেই ক্ষেত্রে আমাকে বলতেছে কি যে মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে, তলের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে, তাহলে জেড অক্ষের সাপেক্ষে জিজ্ঞেস করছে, তাহলে আইজেড বের করতে বসে। এখন আইজেডটা কিরকম হয় বলো তো, এই যেটার সাপেক্ষে লম্বভাবে গমন করছে, তাহলে এখানে হবে হচ্ছে আমাদের এরকম ভাবে গেছে, তাই না? তাহলে আমাদের এটা কিন্তু হচ্ছে আমাদের মিড পয়েন্ট, এটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট, আর এটা কিন্তু গেছে হচ্ছে নিচে পাবে, ঠিক আছে? ওকে, তাহলে এটা সাপেক্ষে জড়তার ভ্রামক কত হইতো, এটা সাপেক্ষে জড়তার ভ্রামক হইতো কিন্তু মনে আছে কিনা দেখো এম আর স্কোয়ার হইতো। ওই যে তোমাদেরকে শিখেছিলাম লাস্টের দিকে, মোটা রিং হইলে কি হবে, পাতলা রিং হইলে কি হবে। পাতলা রিং হইলে জেড অক্ষের সাপেক্ষে কিন্তু জড়তার ভ্রামক কত ছিল, আমি এটাকে আইজেড লিখি তাহলে তোমার বুঝতে একটু সুবিধা হবে, ঠিক আছে? এখানে চলে আমি আইজেড লিখি, আসো আইজেড, তাহলে হবে কত এম আর স্কোয়ার হইতো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, তোমাকে বলতেছে এখন যে তুমি এইটার ব্যাসার্ধ দেওয়া আছে, ভর দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে আর, সেটা কতটুকু, আর দেওয়া আছে তোমার কাছে এখানে 1 মিটার, এই রিংয়ের ভর দেওয়া আছে কতটুকু বলো তো, তোমার কাছে এখানে 2 কেজি দেওয়া আছে পুরা রিংয়ের ভর। এখন তুমি কি করছো, এখান থেকে 60 ডিগ্রি কৌণিক অংশ কেটে ফেলছো, তার মানে এই জিনিসটা কিন্তু এখন আর মানে এই পুরা এটা অবস্থায় নাই। তাহলে এইখানে এখন তুমি 60 ডিগ্রি অংশ কেটে ফেলছো,
তাহলে এই অংশটা তুমি এখানে কেটে ফেলছো, তাহলে তোমার কাছে কিন্তু এখন আর এই অংশটা নাই। বুঝতেছো কিনা দেখো, তোমার কাছে কিন্তু এখন আর এই অংশটা নাই, এই যে অংশটা কিন্তু তোমার কাছে আর এখানে নাই, তুমি 60 ডিগ্রি অংশ এখানে কেটে ফেলছো। তো এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে এই ভর দ্বারা কি বোঝায়, এটা কিন্তু রিং, মানে এটা কিন্তু মানে ঘূর্ণনরত রিংয়ের ভর। এটা এই ভরটা আসলে কি বোঝায়, এটা বলতে বলতে বোঝায় হচ্ছে তোমার ঘূর্ণনরত রিংয়ের ভর, মানে যে রিংটা ঘুরবে তার ভর। এখন এখানে তো রিংয়ের প্রথমে মোট ভর দেওয়া আছে, পরে না তুমি 60 ডিগ্রি অংশ কেটে ফেলছো, তাহলে এটা কিন্তু আসলে 2 কেজি, এখানে কিন্তু এমের জায়গায় 2 কেজি বসানো যাবে না। তোমায় কি করতে হবে, তুমি বলবো এরপরে ঠিক আছে, যখন পুরো রিংটা যখন 360 ডিগ্রি ছিল, ওই 360 ডিগ্রি রিংয়ের জন্য 360 ডিগ্রি রিংয়ের ভর দেওয়া আছে কতটুকু, রিংয়ের ভর দেওয়া আছে তোমার কাছে এখানে 2 কেজি। তুমি একটা জিনিস হিসাব করে দেখো যে তোমার তাহলে এখানে ওই 60 ডিগ্রি রিংয়ের ভর কত দেখো, তাহলে ওইটা তুমি মোট ভর থেকে বাদ দিয়ে দাও, তাহলে কি বাকি থাকা রিংয়ের ভর তুমি পেয়ে যাবা। তাহলে 60 ডিগ্রি রিংয়ের ভর কত হয় দেখো তুমি এখানে, সেটা হবে এখানে যদি ঐকিক নিয়ম করো, তাহলে 2 গুণন 60 ডিভাইডেড বাই 360, তাহলে কত আসবে দেখো, এটা কত কেজি আসবে দেখো, এখানে আসবে 2 গুণন 60 বাই 360, তাহলে এটা আসবে তোমার কাছে কিন্তু 1/3 কেজি, এটা আসবে 1/3 কেজি। তাহলে এটা তাহলে বাদ চলে যাবে। তাহলে এই যে এই ঘূর্ণনত রিংয়ের ভর, এটা যদি বড় হাতের এম বলো, তাহলে সেটা হবে 2 থেকে তুমি 1/3 বাদ দিবা, তাহলে কত পাবা এখানে বলো তো, তুমি এখানে 2 থেকে যদি 1/3 বাদ দাও তাহলে পাবা 5/3 কেজি, তাহলে এটা পাবা 5/3 কেজি পাবা। বুঝতেছো কিনা দেখো, 5/3 কেজি, কারণ এই যে এটা কিন্তু 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি ভরটা কিন্তু বাদ যাবে, 60 ডিগ্রি ভরটা এখানে বাদ যাবে, রিংয়ের ভর ঘূর্ণনত রিংয়ের ভর হচ্ছে 5/3। এটা কিন্তু যদি কি বলতো বলো তো, যে কেটে ফেলার পর যদি ভর বলতো 2 কেজি, তাহলে আমরা বড় হাতের এম ইকুয়াল টু 2 কেজি বসাইতাম, বাট ফার্স্টেই বলে দিয়েছে ব্যাসার্ধ এতটুকু এবং এত কেজি ভরের পাতলা রিং, তাহলে পুরো রিংয়ের ভর ছিল হচ্ছে এতটুকু, পরে এতটুকু কেটে ফেলছো, তাহলে এইটাকে এই 2 কেজিটা কিন্তু কেটে ফেলার আগে ভর, কেটে ফেলছো তারপরে ভরটা আমাকে হিসাব করতে হবে, সেটা হচ্ছে আমাদের বড় হাতের এম। কোয়েশ্চনটা বুঝে তোমাকে কিন্তু আনসার করতে হবে। তোমাকে যদি বলতো 60 ডিগ্রি অংশ কেটে ফেলার পরে ভর হচ্ছে এতটুকু, তাহলে তুমি বুঝতে হ্যাঁ ঠিক আছে, ওই যে 60 কেটে ফেলার পরে ভর হচ্ছে এতটুকু, বাট এখানে তোমাকে কোয়েশ্চনে দেখো কেটে ফেলার আগে হচ্ছে ভর কতটুকু সেটা দেওয়া আছে, তাহলে কেটে ফেলার পরে ভর কতটুকু সেটা তোমাকে বের করতে হবে, পরে আমরা জড়তার ভ্রামকটা বের করবো, এটা দুনিয়ার ইজি জিনিস। তাহলে এখন দেখো তুমি জানো সবাই I ইকুয়াল টু কত হবে, m r স্কোয়ার, যেখানে আমরা m এর জায়গায় বসাবো 5/3, আর r এর জায়গায় কত বসাবো, এখানে r এর জায়গায় বসাবো 1 স্কোয়ার, তাহলে এখানে আসবে 5/3 কেজি মিটার স্কোয়ার। ক্লিয়ার? দেখো জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে আনসার। আমি এক্সপেক্ট করতেছি সবাই অঙ্কটা বুঝতে পারছি আমরা, তাহলে চলো বক্স করে দিছি, হ্যাঁ, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আসো, নেক্সটে বলতেছে আমাকে 7 মিটার উঁচু হতে একটি 2 কেজি পিতলের সিলিন্ডার নিরেট গোলক, পিতলের নিরেট গোলক বলছে কিন্তু নিরেট গোলক একটি নদী তলে গড়াতে গড়াতে ভূমিতে এসে পড়ে। তারপর বলতেছে তোমার কাছে ভূমি স্পর্শ করার মুহূর্তে গোলকটির ভারকেন্দ্রের গতিশক্তি এবং কৌণিক গতিশক্তি কত ছিল সেটা তোমাকে এখানে বের করতে বলছে। কেমন? আচ্ছা, তাহলে চলো আমরা এখানে দেখার চেষ্টা করি। আসো, এখানে আমাকে বলতেছে কি দেখো, এখানে আমাদের ভরকেন্দ্রের গতিশক্তি এবং কৌণিক গতিশক্তি কত ছিল, মোট গতিশক্তি এবং কৌণিক গতিশক্তি কত ছিল সেটা তোমার বের করতে বলছে। দেখো ভরকেন্দ্রের গতিশক্তি মানে কি, এটা বলতে বোঝাচ্ছে মোট গতিশক্তি, আর এটা ইন্ডিভিজুয়ালি কৌণিক গতিশক্তিটাও বের করতে বলছে। আচ্ছা, চলো আমি তোমাকে সিচুয়েশনটি ব্যাখ্যা করি একটু। নতিতল মানে কি? নতিতল মানে তোমার এখানে হচ্ছে এটা একটা হেলানোতল, চলো তুমি 2 ডাইমেনশনে রাখতে পারো, 3 ডাইমেনশনে রাখতে পারো, তোমার সুবিধা অনুযায়ী। আমি 2 ডাইমেনশনে রাখবো, 3 ডাইমেনশনে এত পণ্ডিতি মারার দরকার নেই, কারণ যেটা তখন তুমি পরীক্ষায় পারবা না। দেখো তাহলে এটা যদি আমি এখন এটা যদি গোলক আঁকার চেষ্টা করি, আমাকে কিন্তু বলছেন পিতলের নিরেট গোলক, ফাঁপা গোলক না কিন্তু নিরেট গোলক। তো নিরেট গোলক কীরকম হয়, এরকম দেখো, নিরেট গোলক কীরকম হবে, এরকম হবে। এটা হচ্ছে আমার নিরেট গোলক, বুঝছো? এটা হচ্ছে আমার নিরেট গোলক। তো এখানে নিরেট গোলকটা কী করবো বলো তো, এখানে যদি আমি এটাকে যদি নিচে নামাই, এখানে আসো, নিরেট গোলকটা এখানে গড়াতে গড়াতে ভূমিতে এসে পড়ে। এটার মানে কি? এটার মানে হচ্ছে নিরেট গোলকে নিশ্চয়ই এখানে একটা অক্ষ আছে। দেখো নিরেট গোলকটার নিশ্চয়ই এখানে একটা অক্ষ আছে, সেই অক্ষের সাপেক্ষে সে কিন্তু ঘুরতেছে। নিরেট গোলকটা নিশ্চয়ই এখানে একটা অক্ষ আছে, সেই অক্ষের সাপেক্ষে ঘুরে ঘুরে সে কিন্তু পড়তেছে, সেই অক্ষের সাপেক্ষে রোটেশন করে করে সে কিন্তু এখানে পড়তেছে। এবং এই নিরেট গোলকের এই যে অক্ষটা যে অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, এই অক্ষের সাপেক্ষে আমাদের এখানে আমরা কিন্তু সবাই জানি যে আমাদের আইটা কত হয়ে থাকে। নিরেট গোলকের জন্য তোমাদেরকে আমি কি শিখাইছিলাম দেখো, মনে আছে, মনে পড়ে কিনা? যদি এটা নিরেট গোলক নাও আর তার যদি
এই যে এক্স ওয়াই তল মানে এইটার বলবো যদি তুমি রোটেশন বের করতে চাও তাহলে সেটা কত আসতো বলো তো 2/5 এম আর স্কোয়ার আসতো, মনে পড়ে কিনা দেখো 2/5 এম আর স্কোয়ার আসতো, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে দেখো তুমি এখানে তাহলে এটা হচ্ছে আমাদের 2/5 এম আর স্কোয়ার, এটা তোমাদেরকে শিখেছিলাম। তাহলে এখানে আমাদের সে কিন্তু গড়াতে গড়াতে পড়তেছে, তার মানে কিন্তু তার একটা রৈখিক বেগও কিন্তু আছে। তাহলে সে যখন এই জায়গাটায় এসে পড়বে, কোন জায়গায় ভূমিতে এসে আঘাত করবে, তখন মোট গতিশক্তি কত বলছে আর হচ্ছে যে কৌণিক গতিশক্তি কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে এখানে আমরা লিখবো ভূমি স্পর্শ করার মুহূর্তে যে আমার একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো যে মোট গতিশক্তিটা কত হবে। সে তো একটা পার্টিকুলার উচ্চতায় ছিল, ধরো দেখো একটা এইচ উচ্চতায় ছিল, সেটাকে আমি জানি, হ্যাঁ জানি এই 7 মিটার উঁচু হতে কী কী দেওয়া আছে, এইচটা তোমাকে দেওয়া আছে সেটা হচ্ছে 7 মিটার, এই উঁচু হতে তোমাকে ব্যাসার্ধ দেওয়া ভর দেওয়া আছে, এখানে ভর দেওয়া আছে নিরেটগুলোকে সেটা হচ্ছে 2 কেজি। তো এখানে এরপরে আমি তাহলে কী বের করে ফেলতে পারি দেখো তো, তাহলে এইখানে তার যে পরিমাণ বিভব শক্তি জমা ছিল সেই পরিমাণ বিভব শক্তি কিন্তু তাকে মোট গতিশক্তির যোগান দিছে এবং সেই মোট গতিশক্তিটা কিন্তু এখানে অর্জিত হয়েছে, তাই না। তাহলে সেটা আমরা এখানে বলতে পারি তাহলে কি বলতো যে ভূমি স্পর্শ করার মুহূর্তে গোলকটির গতিশক্তি ইকুয়াল টু আমরা তাহলে বলতে পারি ওই যে গতিশক্তি ইকুয়াল টু হারানো বিভব শক্তি ইকুয়াল টু হারানো বিভব শক্তি, যেটা আসলে কত হবে, যেটা আসলে হবে mgh। তাহলে এখন দেখো কারণ এই পুরো এইচ উচ্চতায় কিন্তু সে অতিক্রম করছে। আচ্ছা তাহলে এখান থেকে দেখো আমি তাহলে এখানে বলতে পারি যে এখানে কত আসবে, m হচ্ছে 2, g হচ্ছে 9.8 আর h হচ্ছে কত, এখানে h হচ্ছে 7, তাহলে কত আসবে, এটা আসবে তোমার কাছে। আমি যদি এখানে বের করার চেষ্টা করি দেখো তাহলে এখানে আসবে 2 গুণন 9.8 গুণন 7, তাহলে এটা আসছে কত 137.2 জুল আসছে। তাহলে ভূমি স্পর্শ করার আগে যে আমার যে মোট গতিশক্তিটা সেটা হচ্ছে আমার কাছে এত, কেমন? আশা করি জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি, এটা হচ্ছে আমার আনসার এখানে। এখন লক্ষ্য করো এখানে যদি তুমি মোট গতিশক্তি বলতেছো, এটার মধ্যে দুইটা পার্ট আছে। কি পার্ট আছে এটার মধ্যে? একটা পার্ট হচ্ছে রৈখিক দূরত্ব অতিক্রম করার জন্য তার একটা হাফ mv² আছে, আবার কৌণিকভাবে সে নিজের অক্ষের সাপেক্ষে ঘোরার জন্য তার একটা কৌণিক গতিশক্তি আছে। তো এই জায়গা থেকে আমাকে কি বের করতে হবে, কৌণিক গতিশক্তিটা কত i⍵² বের করতে হবে। তাহলে আমরা যদি বের করার চেষ্টা করি এখানে দেখো, তাহলে আমরা যদি এখানে বের করার চেষ্টা করি যেখান থেকে আমরা যদি লিখি যে এখানে মোট গতিশক্তি ইকুয়াল টু দুইটা হবে, মোট গতিশক্তি ইকুয়াল টু দুইটা গতিশক্তি আমরা এখানে পাচ্ছি, একটা হচ্ছে রৈখিক গতিশক্তি আর একটা হচ্ছে এখানে, কারণ এই যে হারানো বিভব শক্তিরা দুইটা গতিশক্তির যোগান দিছে, কৌণিক গতিশক্তি। এই জায়গা থেকে আমি কিন্তু কৌণিক গতিশক্তিটা বের করে ফেলতে পারি, বা কৌণিক গতিশক্তি এই জিনিসটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। সেটা কত আসবে আসলে, মোট গতিশক্তি কত, মোট গতিশক্তি হচ্ছে 137.2, এখান থেকে তুমি কৌণিক গতিশক্তিটা বাদ দাও, সরি রৈখিক গতিশক্তিটা বাদ দাও, তার মানে হাফ mv², এটা বাদ দিলেই কিন্তু হবে। আচ্ছা বাট প্রবলেম হচ্ছে আমি কিন্তু এখানে আসলে কি জানি না, বলো এখান থেকে ব্যাগ কি আমি জানি, আমার কিন্তু ব্যাগের ভ্যালু দেওয়া নাই, মানে এখানে কত ব্যাগ আঘাত করবে সেটা তো আমি জানি না। আমাকে কত ব্যাগ আঘাত করবে, ভূমিতে কত ব্যাগ আঘাত করবে সেটা কি আমি জানি, সেটা আমি জানি না। তাহলে এটা আমাকে বের করতে হবে। তাহলে একটা কাজ করতে পারি আমি, এখানে আমরা আগে অ্যাট ফার্স্ট ব্যাগটা বের করতে পারি। তাহলে চলো ব্যাগ কীভাবে বের করবো, মোট গতিশক্তি দেওয়া 137.2, রৈখিক গতিশক্তি হবে 1/2 mv², আচ্ছা এটা বড় হাতের m ইউজ করি, mv², আর কৌণিক গতিশক্তি হচ্ছে হাফ i⍵²। এখান থেকে আসলে আগে ব্যাগ বের করতে হবে। তাহলে কত আসবে দেখো 137.2, তারপর এখানে আসবে 1/2 mv², আইকে আমি কি লিখতে পারি এখানে ওই 2/5 mr², আর ওমেগাকে তাহলে আমি লিখতে পারি v/r², তাই না? এই জিনিসটা আমরা লিখতে পারি এখানে। তাহলে খেয়াল করে দেখো এখানে যে জিনিসটা হবে আমার এই যে এই r² কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকবে এটা কি থাকবে হচ্ছে এখানে 137.2, এখানে থাকবে হচ্ছে 1/2, এখানে থাকবে mv²,
এই জায়গায় থাকবে দেখো 2 কাটাকাটি যাবে, 1/5 থাকবে, 1/5 থাকবে এখানে, তারপর এখানে m থাকবে, আর স্কোয়ার কাটা বি স্কোয়ার। তাহলে কৌণিক গতিশক্তি কিন্তু আসলে 1/5 mb স্কোয়ার এই ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে আমি তাহলে এখান থেকে যদি mটাও তো আমি জানি, তাই না? তাহলে এখানে আমি যদি mটাকে কমন নিয়ে ফেলি, যে mটা আসলে কত, এখানে m দেওয়া আছে তোমার 2 কেজি, তাহলে m হচ্ছে 2 কেজি, আমি কমন নিয়ে ফেললাম। তাহলে এখানে পাবো v²/2 পাবো, এখানে পাবো v²/5 পাবো। তাহলে এখান থেকে দেখো আমি তাহলে v = কত পাচ্ছি, এখান থেকে v = পাচ্ছি তাহলে আমি এখান থেকে তোমার এই যে কত 2 গুণন না 137.2 ডিভাইডেড বাই 2 গুণন এই যে 1/2 প্লাস 1/5, তাই না? এই যে ভি স্কয়ারটাকে যদি কমন নিতাম তাহলে এটাকে তো ভাগ হয়ে যেত, আর এটাকে রুট ওভার করে দিতে হবে, আর এটাকে কি করতে হবে, রুট ওভার করে দিতে হবে, তাহলে তুমি ভি পেয়ে যাবা। তাহলে দেখো এটা কত আসে, রুট ওভার অফ 137.2 ডিভাইডেড বাই 2 গুণন 0.5 প্লাস 0.2, আর এটা তাহলে কত আসবে দেখো, এটা আসবে 7√2, কত চলে আসছে এটা ব্যাগটা 7√2 মিটার পার সেকেন্ড। বাট এটা আমার আনসার না, আমাকে বের করতে হবে কৌণিক গতিশক্তি। সুতরাং ভূমি স্পর্শ করার পূর্বে ভূমি স্পর্শ করার মুহূর্তে কৌণিক গতিশক্তি এটা তাহলে কত হবে, এটা তাহলে হবে হাফ I ওমেগা স্কোয়ার, যেটাকে আসলে আমরা ভেঙে চুরে কি পাইছি এখানে, এই যে 1/5 mb স্কোয়ার। এই যে দেখো এই পার্টটা, তাহলে এখান থেকে দেখো আমরা তাহলে লিখতে পারি হাফ, m মানে তোমার এখানে 2, v মানে বের করছো 7√2 এটার স্কোয়ার, তাহলে আসবে 2 কাটা 7√2, এটাকে স্কোয়ার করে দাও, তাহলে আসবে 98। কত আসছে এটা, আচ্ছা দাঁড়াও 1/5 আছে তো একটা এখানে তো 1/5, আমি হাফ কেন দিছি, এটা হচ্ছে 1/5, তাহলে আসবে কত ইন্টু 2/5 করো, তাহলে আসবে তোমার 39.2 আসবে, 39.2 জুল আসছে। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। আমি এক্সপেক্ট করতে সংখ্যাটা তোমরা সবাই বুঝতে পারছো, বক্স করে দিয়ে আসো, বক্স করে দিলাম। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার, ঠিক আছে? তাহলে চলো নেক্সট অঙ্কে চলে যাই, আসো। দেখো নেক্সট অঙ্কে বলতেছে এখানে m1 দেওয়া আছে, m2 দেওয়া আছে, m3 দেওয়া আছে, তিনটি বস্তু চিত্রকে y অ্যাক্সিস বরাবর রাখা হয়েছে, তাহলে তিনটাকে y অ্যাক্সিস বরাবর রাখছো, তাই এখানে তোমার x এর মানগুলো 0 0 করে x অক্ষের সাপেক্ষে সমগ্র সিস্টেমের জড়তার মান বের করো। দেখো সবগুলো কিন্তু এটা বর্তুলাকার বস্তু, তাহলে x অক্ষের সাপেক্ষে জড়তার মান বের করতে বলছে। দুনিয়ার ইজি অঙ্ক এটা, কেন দুনিয়ার ইজি চলো আমি তোমার করে দিই, বাট দুনিয়ার ইজি হলো আমাদের টাইপিস্ট এখানে বিশাল মিস্টেক করছে, চলো আমি সব সলভ করে দিয়ে আসো। এখানে এটা 4 জীবনও হবে না, এখানে দেখো আমি তোমাকে ঠিক করে দিই, এটা ঠিক করে দিয়ে দাও, এগুলো বিশাল মিস্টেক করছে, এটা এই ধরনের ভুল তার মোটেও উচিত না। আচ্ছা যাই হোক, ওর পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী, ঠিক আছে? যাই হোক দেখো এখানে তাহলে কত হবে, 0 থেকে 0, -2 মিটার, এখানে কত হবে 0 - 4 মিটার হবে। ওকে, এটা দ্বারা কি বোঝাচ্ছে আসলে, আমি যদি তোমাকে চিত্রটা একটু করে রেখে দেখাই, এটা দ্বারা বোঝাচ্ছে ধরো এটা তোমার x অক্ষ, এখানে 3টা বস্তু আছে, একটা বস্তু আছে তোমার কাছে এখানে, যেটার ভর যেটা আসলে m1, এবং সেটা থেকে আসলে এই দূরত্বটা কতটুকু দেওয়া, এই দূরত্বটা দেওয়া তোমার কাছে এখানে হচ্ছে কতটুকু বলো তো, 4 মিটার। তারপরে ধরো তোমার কাছে এখানে আরেকটা বস্তু আছে, এখানে ধরো দেখ তোমার কাছে আরেকটা বস্তু আছে, আমি একটু করে বস্তুগুলোকে যদিও সেম লাইনে, আচ্ছা সমস্যা নেই, সেম লাইন বরাবর দেখাই এটা। তাহলে এটার ভর দেওয়া আছে কতটুকু, এটার ভর দেওয়া আছে m2, এবং এইখানে যে তোমাকে ইয়াটা দেওয়া আছে দূরত্ব, এটা কতটুকু দেওয়া, এটা আসলে -2, মানে নিচের দিকে নামছে তো -2 হয়েছে, বাট অ্যাকচুয়ালি দূরত্বটা কতটুকু, দূরত্বটা কিন্তু 2 মিটার। আর আরেকটা যেটা আছে এটা ধরো যাক তোমার হচ্ছে এই জায়গায় আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের m3, আর এটার যে দূরত্বটা দেওয়া আছে তাহলে তোমার কাছে এখানে এই দূরত্বটা কতটুকু, এই দূরত্ব দেওয়া আছে তোমার কাছে এখানে 4 মিটার, -4 দেওয়া, -4 মানে 4 মিটার। তাহলে এখন আই বের করতে বসে, আই করলে কত আসবে, তাহলে আসবে m1 r1, কারণ সবগুলো বিন্দু বস্তু, m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার। এখন m1 মানে কত, m1 মানে দেওয়া 4, r1 মানে হচ্ছে 4 স্কোয়ার, m2 মানে কত, m2 মানে তোমার কাছে 3, r2 মানে কত, r2 মানে তোমার কাছে 2 স্কোয়ার, m3 মানে কত, m3 মানে হচ্ছে 2, r3 মানে কত, r3 মানে তোমার কাছে 4 স্কোয়ার। তাহলে দেখো এখানে কত পাবা, এখানে পাবা হচ্ছে তুমি 4 স্কোয়ার মানে কত, 4 × 16 প্লাস 3 × 4 প্লাস 2 × 16,
তাহলে এখানে আসবে 108, এখানে আসবে কত 108 আসবে, 108 কেজি মিটার স্কোয়ার আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার 108 কেজি মিটার স্কোয়ার আসছে। সো এটা হচ্ছে আমি বক্স করে দিচ্ছি এখানে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার, ঠিক আছে। আশা করি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে চলো আমি নেক্সটে চলে যাই, আসো নেক্সটে চলে যাই। আসো আমরা এখানে নেক্সটে বলতেছে 3টি স্থির বস্তু আছে, একটি রিং, একটি নিরেট সিলিন্ডার, একটি নিরেট গোলক একই বাঁকা তলের উপর দিয়ে না পিছলিয়ে নিচের দিকে পড়তে থাকে। আচ্ছা, না পিছলিয়ে মানে কি এখানে কোনো ঘর্ষণ বল নাই। ওকে, 3টি বস্তুর ব্যাসার্ধ একই, কোন বস্তুটি সবচেয়ে বেশি বেগে ভূমি দিকে আঘাত করবে, ঠিক আছে, এই জিনিসটা তোমাকে জিজ্ঞেস করছে। ওকে, তাহলে আমি তোমাকে বুঝাই বলি, দেখো সলিউশন। তোমার একই বাঁকাতলের উপর না পিছলিয়ে মানে নো ঘর্ষণ, ঠিক আছে, এখানে ঘর্ষণটাকে বিবেচনা করা যাবে না। তাহলে এটা হচ্ছে আমার একটা বাঁকাতল বলতে আসলে আমরা হেলানো তলকে বুঝে থাকি, বাঁকাতল বলতে আমরা আসলে হেলানো তলকে বুঝে থাকি, হেলানো তল। তবে এটা র্যান্ডম একটা বস্তুকে আমি এখানে চিন্তা করতেছি, র্যান্ডম একটা বস্তুকে চিন্তা করতেছি। তো এই বস্তুটা কি হইতে পারে, সেটা রিং হইতে পারে, সেটা হইতে পারে কি রিং হইতে পারে, কি হইতে পারে সেটা রিং হইতে পারে। আবার সেটা কিন্তু কি হইতে পারে, নিরেট সিলিন্ডার হইতে পারে, আবার সেটা কিন্তু নিরেট গোলকও হইতে পারে, তাহলে এখন দেখো এখানে যে আমার নিরেট গোলকটা আছে সেটা ধরো যাক ভূমিতে গিয়ে এই যে তোমার একদম ভি সলিড এটা এই ব্যাগে আঘাত করবে, কারণ আমাকে বের করতে হবে কোন বস্তুটা সবচেয়ে বেশি ভূমিতে বেশি আঘাত করবে। মানে এই বস্তুটা যখন ভূমিতে যাবে তখন কোন বস্তুটার ব্যাগ সবচেয়ে বেশি থাকবে সেটা তোমার বের করতে বলছে। ধরা যাক এটা হচ্ছে আমার এখানে সিলিন্ডারটা ভি সিলিন্ডার ব্যাগে আঘাত করবে, ধরা যাক এটা হচ্ছে আমাদের ভি রিং আকারে আঘাত করবে। এখন এদের জড়তার প্রভাব আমাকে বের করতে হবে, এটা টেকনিক আমাদের অবলম্বন করতে হবে। দেখো তো নিরেট গোলকের জন্য আই কত হবে 2/5 mr স্কোয়ার, সিলিন্ডারের জন্য আই কত হবে 1/2 mr স্কোয়ার, রিংয়ের জন্য আই কত হবে। এখন দেখো রিংয়ের জন্য কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে কি 1/2 mr স্কোয়ার, একটা হচ্ছে শুধু mr স্কোয়ার। তো তুমি যদি এখানেও যদি 1/2 mr স্কোয়ার নাও তাহলে দেখবো যে এই দুইটা সমান চলে আসতেছে। তাহলে সেক্ষেত্রে তোমাকে চালাকি করে কি চিন্তা করতে হবে, রিংটা জেড অক্ষের সাপেক্ষে ঘুরবে আর এটা রিংয়ের আই নিতে হবে I = mr স্কোয়ার। কেমন? আচ্ছা ওকে, তাহলে এখন দেখো এখন আমরা যেটা করবো তোমার এমনি অ্যাকচুয়ালি তুমি মনে রাখতে পারো যে যখনই হেলানো তলে আসলে যায় তখন নিরেট গোলকের এটা এরকম হয়, নিরেট সিলিন্ডার এরকম হয়, যদি হেলানো তলে কোনো বস্তু পড়ে আর কি তখন এরকম হয়ে থাকে। আচ্ছা যাই হোক, দেখো তাহলে এখন আমরা কি করবো, তাহলে এই প্রত্যেকটা ভেলোসিটিগুলো আমরা বের করবো, দেখবো কোনটার আসলে ব্যাগ বেশি হয় কোনটা কম হয়। এর মেন কনসেপ্টটা কি, মেন কনসেপ্ট হচ্ছে এটা তো একটা পার্টিকুলার হাইটে আছে তাই না। তাই এখানে মেন কনসেপ্ট হচ্ছে যে এটার যে হারানো যে বিভব শক্তিটা সেটা কিসে কনভার্ট হচ্ছে, এর একটা গতিশক্তিতে কনভার্ট হচ্ছে, আবার এর একটা রৈখিক গতিশক্তিতে একটা কৌণিক গতিশক্তিতে কনভার্ট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা আবার আমরা কৌণিকটাকে কি লিখতে পারি, ওই যে কৌণিকটাকে আমরা কিন্তু চাইলে ভেঙে লিখতে পারি এভাবে। দেখো এই যে এটা আই তো আই থাকুক সমস্যা নেই, বাট ওমেগাটাকে আমি লিখতে পারি V/R এভাবে আসলে লিখতে পারি, বুঝছো। তাহলে এই জিনিসটা আমরা অ্যাট ফার্স্ট আগে রিংয়ের জন্য বের করব, দেখবো কোনটা ভেলোসিটি বেশি আসে। দেখো এই যে আমরা এখানে তো mgh পাচ্ছি, এখানে আমরা 1/2 mv² পাচ্ছি, আর এই জায়গায় রিংয়ের জন্য যদি আমি বসাই দিই I = কত mr স্কোয়ার ইন্টু এখানে আসবে v²/r²। তাহলে এখানে দেখো কি আসবে, এই যে বোথ সাইড থেকে mm কাটা যাবে, তাহলে এখানে আসবে gh, এখানে আসবে v²/2, আর এখানে কি আসবে, এখানে r² কাটা mm কাটা গেছে আগেই, তাই এখানে v²/2 আসবে। তাহলে কত হবে, এটা শুধু v² হয়ে যাবে, তাহলে তখন v = কত আসবে √gh আসবে, ঠিক আছে, v = কত √gh। আচ্ছা তারপরে রিং তো গেল তোমার কাছে এখানে, এরপরে কাটটা আসবে বলো তো এখানে। এরপরে যদি আমরা দেখি সিলিন্ডারের জন্য কি হয় দেখি, আসো সিলিন্ডারের জন্য আমরা এখানে লিখবো mgh, তারপর এখানে হচ্ছে 1/2 mv² আর প্লাস 1/2 I = কত হবে সিলিন্ডারের জন্য 1/2 mr², এখানে হবে v²/r²। তাহলে এখানেও mm কাটাকে এখানে gh থাকবে, mm কাটাকে এখানেও v²/2 থাকবে, এখানে হয়ে যাবে জাস্ট v²/4 হয়ে যাবে, আর কিচ্ছু না। তাহলে v তুমি হিসাব করে দেখবে এখানে কত আসবে বলো তো, এটা 3/4, তাহলে 3/4টা এখানে চলে গেলে কত থাকবে তোমার, এটা তোমার কাছে থাকবে এখানে যদি হিসাব করো তাহলে 3/4 বা 2 পাশে চলে গেলে 4/3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 4/3 কে রুট করে দেয় 2/√3 থাকবে, আর এখানে √gh হবে। ওকে, তাহলে এটা কিন্তু v অফ রিং,
এটা বি অফ সিলিন্ডার। আচ্ছা, এরপর একটা আছে কোনটা, নিরেট গোলক। তাহলে হচ্ছে যে আমাদের এখানে এই যে গোলক মানে হচ্ছে স্ফেয়ার, এই স্ফেয়ারের জন্য দেখো কী হয়, দেখো এখানে তো যদি আমরা বের করতে চাই এখানে আসবে mgh ইজ ইকুয়াল টু এখানে হবে হাফ mv স্কোয়ার প্লাস এখানে হবে হাফ, এটার আই হয়ে থাকে 2/5 mr স্কোয়ার, এখানে হবে বি স্কোয়ার বাই আর স্কোয়ার। এগুলো না আসলে প্র্যাকটিসের মাধ্যমে তোমার অর্জন করতে হবে, তোমার একদিনে আসলে এগুলা মনে থাকবে না, যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি মনে থাকবে। তাহলে এখানে কত আসবে দেখো, তখন তোমার এম বোথ সাইড থেকে কাটা, তাহলে এখানে জিএস থাকবে, বি স্কোয়ার বাই এখানে 2 থাকবে, 2 কাটা, আর কাটা, কাটা, বি স্কোয়ার বাই এখানে থাকবে কি 5 থাকবে, ঠিক আছে। তারপর তোমার কাছে কি হবে, এখান থেকে এটি হিসাব করো, তাহলে আসবে 10 হয়ে যাবে লসাগু, তাহলে এটা যাবে 5 আর 2, তাহলে 7 হয়ে যাবে, 7/10 থাকবে। তাহলে এখানে তখন তোমার তুমি যদি তখন ভি অফ সলিড বের করবা, তখন কত আসবে দেখো, এটা আসবে তোমার কাছে এখানে √10/7 GH আসবে। তো তুমি যদি মান হিসাব করে দেখো, দেখবা এই যে সবচেয়ে বেশি আসবে কোনটার, সবচেয়ে বেশি আসবে হচ্ছে ভিএস, তারপরে দেখবা তোমার এখানে আসবে ভি সিলিন্ডার, তারপর আসবে ভি রিং। অর্থাৎ গোলকটি ভূমিতে সবচেয়ে বেশি বেগে আঘাত করবে, গোলকটি বেগ সবচেয়ে বেশি হবে। এটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার, ঠিক আছে। ওকে, তো আজকে আমার একটু আসলে বাইরে যেতে হচ্ছে, এই জন্য হচ্ছে আমি আর বেশি কন্টিনিউ করতে পারতেছি না, কেমন, এক্সট্রিমলি সরি ভাই। তাহলে আশা করি এতটুকু যা পড়াইছি তোমরা ম্যাথগুলো এনজয় করছো, সবাই তাহলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।